হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ইউ অল ইন WBPSC বালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। টপিকটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই সূত্রে বলে রাখি, আমার কাছে অনেক কমেন্ট এসেছিল যে ম্যাম টেন্সটা একটু ভালোভাবে বুঝিয়ে দিলে সুবিধা হয়। তো এখানে দুটো জিনিস আমি তোমাদের জানাতে চাইবো, যে প্রথমত ভার্বের কনসেপ্ট একটু পরিষ্কার রাখো। যদি ভার্বের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে টেন্সের কিছু জিনিস আমাকে বুঝতে সাহায্য করে দেয়, ঠিক আছে? তো সেই কারণে ভার্বের কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। আর টেন্স পড়া তখনই তোমার কাছে উপযোগী হবে যদি একটু বাংলা দিয়ে সেটাকে রিলেট না করো। কারণ টেন্সের অনেক প্রকার, যে প্রকারভেদ গুলো দেখি বা তোমরা যেটাকে কাইন্ডস বলে থাকো, তো সেখানে কিন্তু যদি বাংলা দিয়ে আমরা সেটাকে রিলেট করে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু সেটাকে গিয়ে একটু মুশকিল হয়ে যাবে। আরো একটা জিনিস আজকের ক্লাসে তোমাদের ক্লিয়ার করে দিতে চাইবো, যেহেতু এটা একদমই টেন্স রিলেটেড ভিডিও, তাই কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, বা তোমরা যখন একটু পড়বে জিনিসগুলো একটু মাথায় রেখে ভাবনা চিন্তা করে সেগুলোকে বোঝার চেষ্টা করো। হতে পারে যে তোমরা অনেক সময় কি হয়ে যাও, যে রিপালসিভ হয়ে যাও অনেক সময়, এবং মনে হতে পারে যে ম্যাম এতদিন ধরে যেগুলো পড়ে এসছি, তো সেই পড়ে আসা জিনিসগুলো থেকে বাইরে যখন কোনো কথাবার্তা আমরা শুনি, তো স্বাভাবিক একটা কন্ট্রাডিকশন চলতে থাকে যে ম্যাম যেটা বললেন সেটা কি ঠিক বললেন, তাই না? তো আজকে ক্লাসটা একদম সেটা হতে চলেছে। আমি একটু অন্য রকম ভাবে তোমাদের টেন্স কে বোঝাতে চলেছি। তো সেটা বুঝতে গেলে বা একটু বুঝতে হলে কি করতে হবে, একটু চোখ কান খোলা রাখতে হবে। অর্থাৎ যে চশমা তোমরা আগে থেকে পড়ে রয়েছো বা যে কনসেপ্ট গুলো আমরা মাথায় সাজিয়ে রয়েছি, তো সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আমাকে কি করতে হবে, টেন্সটাকে কিন্তু বাবা বুঝতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে যে তোমাদের সবসময় কি করতে হবে, রিসেপটিভ হও। হ্যাঁ, যদি রিসেপটিভ হও দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইজিলি যেগুলো আমি তোমাকে বোঝাতে চাইছি। যদি রিপালসিভ হও তাহলে কিন্তু একটু মুশকিল আছে, ঠিক আছে? বলে দিলাম এই জিনিসটা একটু মাথায় রেখে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। আশা করছি এই ক্লাসটা তোমাদের জন্য উপকারী হবে বাবা। চলো, তো আজকে টার্গেট আমরা দেখে নিই। দেখো, আজকে টার্গেট আমরা প্রথমে ইন্ট্রোডাকশন তো নেবই, এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা যে জিনিসটা পড়ছি তার একটা ইন্ট্রোডাকশন নেওয়া উচিত। হোয়াট ইজ টেন্স? ইয়েস, পরীক্ষায় তো আসবে না, ডেফিনেশন তো জিজ্ঞেস করবে না, বাট তোমার বোঝাতে, মানে এই যে টপিকটা বুঝতে তোমাকে অনেকটা হেল্প করে দেবে। তো সেই কারণে হচ্ছে একটু ইন্ট্রোডাকশন নেওয়া উচিত। নেক্সট হচ্ছে স্ট্রাকচার, আমাকে পরিষ্কার বা স্ট্রাকচারের ব্যাপারে আমার আইডিয়া ক্লিয়ার থাকা উচিত। এখানে অনেকেই মুখস্থ বিদ্যা কাজে লাগায়। তো আজকে আমি তোমাকে জানাতে চাইবো বা আজকে তোমাদেরকে বলতে চাইবো যে স্ট্রাকচার এমন ভাবে রেডি হয়েছে যেটা মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি একটু ভালোভাবে দেখো জিনিসগুলো সহজেই তোমাদের কাছে বোধগম্য হবে, ঠিক আছে? মুখস্থ বিদ্যাকে না কাজে লাগিয়ে স্ট্রাকচার কিভাবে আমরা রেডি করব দেখে নেব। নেক্সট হচ্ছে টাইপ, ভীষণ ইম্পর্টেন্ট। এন্ড আজকের ক্লাসে খুব একদম পয়েন্ট টু পয়েন্ট হিসাবে যেগুলো বইতে থাকে সেই জিনিসও আমার এখানে দেওয়া আছে স্লাইডে, তোমরা দেখতে পারো। বাট ক্লাসটা যারা মনোযোগ সহকারে করবে আজকে তাদের কিছু পয়েন্ট বা কিছু ধারণা ক্লিয়ার হবে। কি ধারণা ক্লিয়ার হবে? ইনডেফিনিটের ব্যাপারে ধারণা ক্লিয়ার হবে, হ্যাঁ, কন্টিনিউয়াস এর ধারণা ক্লিয়ার হবে, যে কন্টিনিউয়াস আমরা কখন ইউজ করব। পারফেক্ট এর ধারণা ক্লিয়ার হবে। ভালো করে বোঝো, পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যাই ধরো, পারফেক্ট এর ধারণা ক্লিয়ার হবে এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস এর ধারণা ক্লিয়ার হবে। কন্টিনিউয়াস এর ধারণা ক্লিয়ার হবে। তো এই যে টিপস বা পয়েন্টস টু বি রিমেম্বার্ড, যখন আমি এই স্লাইডটায় আসবো এবং লিখে দেখাবো, একটু মনোযোগ সহকারে জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে পরবর্তী জিনিসগুলো যা লেখা আছে জাস্ট ওটা শুধু একটু গো থ্রু করে নিলেই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? চলো, আর এক্সাম্পল তো থাকছেই, প্রত্যেকটা টেন্সের অনুযায়ী বা টেন্সের অ্যাকর্ডিং এক্সাম্পল থাকছে, সেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারছো। এক্সট্রা কি পাচ্ছ? বইয়ের বাইরে
হ্যাঁ, পুঁথিগত বিদ্যার বাইরে এক্সট্রা নলেজ কি পাচ্ছ সেটাই হচ্ছে আজকে ক্লাসের দেখার, এবং ওই পয়েন্টটা যদি বুঝে যাও কোনোদিন টেন্সে ভুল হবে না, এটা গ্যারান্টিড। চলো তাহলে প্রথমে আমি যেমন তোমাদের বললাম যে টেন্স সম্পর্কে আমাদের জানা উচিত। হোয়াট ইজ টেন্স? টেন্স কি? টেন্স আর কিছুই নয়, টেন্স হচ্ছে বাবা ভার্বের ফর্ম। কি বললাম? টেন্স হচ্ছে ভার্বের ফর্ম। কিছু ভার্বের ফর্ম আছে যেগুলোকে আমরা টেন্স বলে দিচ্ছি। এই ভার্বের ফর্ম অনেক রকম আছে। কিছু ভার্বের ফর্ম আছে যেখানে যে ভার্বের ফর্মের মাধ্যমে আমরা দেখিয়ে থাকি ডুয়ার অ্যাক্টিভ আছে না ডুয়ারকে প্যাসিভ রাখা হয়েছে, সেটা দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করে নিচ্ছি। কিছু ভার্বের ফর্ম আছে যেটা দিয়ে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বা মুড এক্সপ্রেস করে দিচ্ছি। তো ভার্বের ফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে হবে ব্যাপারটা কি। তো টেন্স আর কিছুই নয়, টেন্স হচ্ছে ভার্বের ফর্ম, এটা বুঝতে হবে। আর টেন্স তার মানে কখন অ্যাপ্লাই হবে? টেন্স অ্যাপ্লাই হবে টাইমকে রিলেট করে, অর্থাৎ টাইম এন্ড টেন্স দুটো ডিফারেন্ট জিনিস, এটা বুঝতে হবে। প্রথম জিনিস হচ্ছে দেখো টাইমকে আগে একটু দেখে নি। টাইম দেখো, এই যে টাইম, যে টাইমের কথা বলছি, দিস ইজ অ্যাবসলিউট। কি বললাম? অ্যাবসলিউট। টাইম ইজ অ্যাবসলিউট, ভালো করে বোঝো। টাইম হচ্ছে কি না, টাইম হচ্ছে বাবা অ্যাবসলিউট। টাইম কি? টাইম হচ্ছে অ্যাবসলিউট। বারবার আমি কেন কথাটা বলছি, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। টাইম হচ্ছে অ্যাবসলিউট, যেটাকে আমরা বলে দিচ্ছি অ্যাসপেক্ট অফ রিলেশন। অ্যাসপেক্ট অফ কি? রিলেশন। টাইম হচ্ছে বাবা অ্যাসপেক্ট অফ রিলেশন, যাকে রিলেট করে আমরা সমস্ত টাস্ক পারফর্ম করি বা অ্যাকশন পারফর্ম করি। বুঝতে পারলে কি বললাম? না টাইম কিন্তু অ্যাবসলিউট বাবা। টাইম হচ্ছে অ্যাবসলিউট, যেটাকে অ্যাসপেক্ট অফ রিলেশন ধরে আমরা বাদবাকি ইভেন্ট বলো, বাদবাকি যে অ্যাকশন বলো, সেগুলোকে আমরা পারফর্ম করছি। বুঝতে পেরেছো? তার মানে টাইমকে রিলেট করে আমরা কি করছি? নানা রকম অ্যাকশন আমরা পারফর্ম করছি। তাহলে ভার্বের ফর্মকে আমরা টেন্স বলে দিচ্ছি। তারপরে এটা তাহলে কাজ কি? এটা রেফার করে টু সাম স্পেসিফিক পয়েন্ট ইন টাইম। বুঝতে পারলে? তাহলে এই যে ভার্বের ফর্মস, টেন্স কি না, ইট ইজ কি? ইট ইজ আ ভার্ব ফর্ম। ঠিক আছে? ইট ইজ আ ভার্ব ফর্ম which relates, এটা রিলেট করে, which relates some specific point in time। তাহলে এই যে টাইমের যে স্পেসিফিক পয়েন্ট গুলোকে রিলেট করার জন্য আমরা কি করছি বাবা? আমরা টেন্স ইউজ করছি। তাহলে টেন্স হচ্ছে ভার্বের ফর্ম, যে ফর্মের মাধ্যমে আমরা কি করে দিচ্ছি? আমরা হচ্ছে পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট টাইমের মধ্যে সেগুলোকে রিলেট করে দিচ্ছি। আর টাইম কি? টাইম ইজ অ্যাবসলিউট। এটা হচ্ছে অ্যাসপেক্ট অফ রিলেশন, যাকে ধরে আমরা হচ্ছে নানা রকম ইভেন্ট বা কাজকর্মগুলো বাবা পারফর্ম করে থাকি, তাকে রিলেট করে থাকি। ঠিক আছে? এবার যদি আমি তোমাদের বলি, আচ্ছা টাইম ক রকমের হয়, টাইম আমরা কিভাবে রিলেট করি? দেখো স্ট্রাকচারে আসার আগে আগে এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে টাইম বাবা দু রকম হয়। ভালো করে বোঝার চেষ্টা কর। টাইম আমরা দুভাবে কি করে থাকি? টাইম দুভাবে আমরা রিলেট করে থাকি বা টাইমকে দুভাবে আমরা এক্সপ্রেস করে থাকি। তো আমরা যেভাবে এক্সপ্রেস করে থাকি, আমাদের এক্সপ্রেশন অনুযায়ী টাইম দু রকম হয়। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর একটাকে আমরা কি বলে দিচ্ছি? ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে টাইমকে আমরা দুটো পার্টে ভাগ করছি। একটাকে বলে দিচ্ছি পয়েন্ট অফ টাইম, আর একটাকে আমরা বলে দিচ্ছি কি? ডিউরেশন অফ টাইম। বোঝা গেল? বুঝতে পেরেছো? এবার ব্যাপারটা কি হয়ে যাচ্ছে দেখো, ব্যাপারটা কি হয়ে যাচ্ছে চলো একটু ভালো করে দেখে নি। দেখো এটা আমি মুছে দিলাম। এবার এখানে একটা জিনিস আমি তোমাদের বোঝাতে চাইছি, যে টাইমকে আমরা অ্যাবসলিউট ধরে চললাম, যে টাইমকে আমরা অ্যাবসলিউট ধরে চললাম,
ঠিক আছে, যেখানে বললাম দেখো আগের পেজে দেখো টাইম ইজ অ্যাবসলিউট, এই যে টাইমকে যে অ্যাবসলিউট ধরছি একে এর নানা রকম ডিফারেন্ট আমরা পয়েন্ট পাই, তাই তো? এর ডিফারেন্ট কি কি পয়েন্ট পাই? 3টে পয়েন্ট পাই, ঠিক আছে? কি কি 3টে পয়েন্ট পাই দেখো। একটাকে আমরা বলে দিচ্ছি কি, একটা পয়েন্টকে আমরা বলে দিচ্ছি পাস্ট, একটাকে আমরা কি বলে দিচ্ছি প্রেজেন্ট, আর একটাকে আমরা কি বলে দিচ্ছি ফিউচার। ভালো করে বোঝো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যে টাইম আমাদের কাছে অ্যাসপেক্ট অফ রিলেশনের জন্য, মানে যেটাকে আমরা ডাইমেনশন ধরছি, যে টাইমটা আমরা অ্যাবসলিউট ধরছি, তার আমরা পয়েন্ট কি পেয়ে গেলাম বাবা? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার ভার্বের ফর্মের মাধ্যমে আমরা যখন এদেরকে রেফার করি, এই যে পয়েন্ট অফ টাইম গুলো আছে, এই পয়েন্ট অফ টাইম গুলোকে যখন ভার্বের ফর্ম দিয়ে আমরা রেফার করি, তখন তাকে আমরা কি বলে দিচ্ছি? তখন তাকে আমরা টেন্স বলে দিচ্ছি। বোঝা গেল? তাহলে যে ভার্বের ফর্ম দিয়ে আমরা এরকম পয়েন্টের টাইম গুলোকে রেফার করে দিচ্ছি, তাকে আমরা কি বলে দিচ্ছি? তাকে আমরা বলে দিচ্ছি টেন্স। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছো আশা করছি। তো এই হচ্ছে আমার টেন্সের গল্প, যেখানে টাইম এন্ড টেন্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সেটা আমি তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, আশা করছি এটুকু ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা যে ভাগটা করে নিয়েছিলাম, যে আমরা ভাগ করে নিয়েছি যে হ্যাঁ স্ট্রাকচার আমাকে বুঝতে হবে, আর হচ্ছে টেন্স আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা। স্ট্রাকচার যদি ভালোভাবে না বুঝতে পারি, তাহলে টেন্স তো প্রথমত আইডেন্টিফিকেশনের প্রথম স্টেজেই আমি মার খেয়ে গেলাম। তো সেই কারণেই হচ্ছে স্ট্রাকচার জানাটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা টেন্সের। বোঝা গেল? বুঝতে পেরেছো? তার মানে আমরা হচ্ছে কি দেখলাম, যে প্রত্যেকটা যে পয়েন্ট গুলোকে রেফার করার জন্য আমরা যে ভার্বের ফর্ম গুলো ইউজ করছি, তার কি 4টে করে ভাগ পাচ্ছি। অর্থাৎ প্রেজেন্টের 4টে ভাগ দেখো, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আবার পাস্টেরও ভাগ পাবো, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ভাগ পাবো, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? তাহলে এই পয়েন্টের যে টাইম, পয়েন্ট অফ যে টাইম গুলো রয়েছে, তাকে রেফার করার জন্য ভার্বের যে ফর্ম গুলোকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলে দিচ্ছি? টেন্স বলে দিচ্ছি। তার আবার কি হচ্ছে, যে এই যে অ্যাকশন গুলো পারফর্ম করছি, হ্যাঁ অ্যাকশন গুলো যে পারফর্ম করছি, ঠিক আছে, তো কোন সময় পারফর্ম করছি, তো তার অ্যাকর্ডিং আমরা 4টে ভাগে এটাকে ভাগ করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ তার মানে আমরা কি দেখলাম, যে ভার্বের ফর্মের মাধ্যমে এই যে অ্যাকশনের যে স্টেট, সেগুলো আমরা ডিনোট করছি। ঠিক আছে, অ্যাকশনটা কোন সময় পারফর্ম করা হয়েছে, তো সেগুলো হচ্ছে এই 4টে ফর্ম গুলো দিয়ে আমরা ডিনোট করি। ক্লিয়ার? বোঝা গেল? তো এবার চলে আসো, আমরা দেখে নেবো কি না, আমরা দেখে নেবো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কখন কোনটা ইউজ করব। তার আগে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচার জানা। তো স্ট্রাকচার আমরা জানবো কি করে? দেখো প্রথমে কি আছে? ইনডেফিনিট। তো ভার্বের যে ফর্ম গুলো আছে সেগুলো আমাকে জানতে হবে, এই জন্য বললাম ভার্বের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। হ্যাঁ, ফার্স্ট ফর্ম ভার্বের, যেটাকে বেস ফর্ম বলি, ঠিক আছে, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, এগুলো তোমাদের জানতে হবে বাবা। আর যেটা ফিফথ ফর্ম, সেটা কি? সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। ফার্স্ট ফর্মটা কি? বেস ফর্ম। আর বেস ফর্ম মানে সেটা আমরা প্লুরাল সাবজেক্টের জন্য ইউজ করি, তাই তো? যে কোনো ভার্ব নিয়ে নাও, যে কোনো ভার্ব নিয়ে নাও, তার একটা বেস ফর্ম লিখে নাও। দেখো আমি যদি গো বলি, গো হচ্ছে বেস ফর্ম, যেটা হচ্ছে আমরা প্লুরাল সাবজেক্টের জন্য ইউজ করি। ঠিক আছে, আই গো বলো, উই গো বলো, দে গো বলো, সব প্লুরালের জন্য ইউজ হয়। আই এর সাথে এক্সেপশন আছে, আই কে না আমরা সিঙ্গুলার না আমরা প্লুরাল হিসেবে ট্রিট করতে পারি, বহুবার তোমাদের ক্লাসে বলে দিচ্ছি। দেখো সেকেন্ড ফর্ম কি আছে? গো কি হয়ে যাবে? ওয়েন্ট হয়ে যাবে। থার্ড ফর্ম কি আছে? দেখো গো ওয়েন্ট কি হয়ে যাবে? গান হয়ে যাবে। ফোর্থ ফর্ম কি আছে? দেখো গো ওয়েন্ট গান, এখানে কি হয়ে যাবে? গোয়িং হয়ে যাবে। আর থার্ড ফর্ম আর ফিফথ ফর্ম কি আছে? গোস। সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইউজ করি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে ভালো করে দেখো, যে প্রেজেন্ট ইনডেফিনিট যখন আমি বলে দিচ্ছি, হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা তাহলে ভার্বের ফর্ম কি ইউজ করব?
কথাটা আছে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টে ভার্বের ফর্ম কি আছে দেখো, একটা হচ্ছে গো আর একটা হচ্ছে গোস, বিকজ এই যে ভার্বের সেকেন্ড ফর্ম এটা দিয়ে তো আমরা পাস্ট ডিনোট করি, ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে আমরা কি ডিনোট করি, পাস্ট ডিনোট করি। ভার্বের থার্ড ফর্ম আর ভার্বের ফোর্থ ফর্ম একা সিঙ্গুলার হিসাবে বা ভার্ব হিসাবে সেন্টেন্সে একা কখনো ইউজ হবে না। যদি ভার্বের থার্ড ফর্ম এবং ফোর্থ ফর্মকে সেন্টেন্সে তোমরা ভার্ব হিসাবে ইউজ করতে চাও তাহলে কি করতে হবে, নয় বি ভার্বের সাহায্য নিতে হবে, না হলে হ্যাভ ভার্বের সাহায্য নিতে হবে। এটা তো তোমরা সবাই জানো। যদি বি ভার্বের সাথে থার্ড ফর্মকে পেয়ার করে লিখি তাহলে আমরা প্যাসিভ পাবো, আর যদি আমরা হ্যাভ ভার্বের সাথে থার্ড ফর্মকে পেয়ার করে লিখি তাহলে আমরা পারফেক্ট পাবো, ঠিক আছে। আর যদি ফোর্থ ফর্মকে বি ভার্বের সাথে আমাকে পেয়ার করে লিখতে হবে, আর বি ভার্বকে ফোর্থ ফর্মের সাথে পেয়ার করে লিখলে তবেই তুমি একে ভার্ব হিসেবে সেন্টেন্সে ইউজ করতে পারবে, এন্ড সে তোমাকে কন্টিনিউয়াস এফেক্ট দেখাবে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আই গোয়িং টু স্কুল বলো না, আই অ্যাম গোয়িং টু স্কুল, সেখানে একটা বি ভার্বের ফর্ম তোমাকে ইউজ করতেই হবে কন্টিনিউয়াস দেখাবার জন্য, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার তাহলে চলে আসো কি আছে কথাটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক তার অ্যাকর্ডিং ভার্ব হবে কি, নয় হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম হবে না হলে ভার্বের ফিফথ ফর্ম হবে। যদি এটা হচ্ছে প্লুরাল হয় তাহলে ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম আমরা ইউজ করব, আর যদি হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করব। হি গোজ টু স্কুল, হি সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট গোজ হবে। গট মাই পয়েন্ট? তো এই হলো আমার। আর অবজেক্ট ইজ অপশনাল, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, বুঝে গেলে। নেক্সট চলে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটু আগেই বললাম যদি আমাকে কন্টিনিউয়াস এর স্ট্রাকচার লিখতে হয় কি বললাম, যে ভার্বের ফোর্থ ফর্ম একা কন্টিনিউয়াস দেখাতে পারে না, অর্থাৎ এই যে গোয়িং লিখেছিলাম মনে আছে, ভার্বের আইএনজি ফর্ম গোয়িং, তাহলে শুধু কি একে লিখে দিলে ও কন্টিনিউয়াস ফর্ম দেখাতে পারবে, পারবে না। কন্টিনিউয়াস এফেক্ট দেখাতে গেলে ওকে বি ভার্বের সাথে তোমাকে পেয়ার করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার তাহলে স্ট্রাকচার কি হয়ে গেল দেখো, দুটো জিনিস আমাকে মনে রাখতে হচ্ছে যে কন্টিনিউয়াস এর জন্য আমাকে বি ভার্বের সাথে মেইন ভার্বের আইএনজি ফর্ম বা ফোর্থ ফর্ম যেটাকে বলে তাকে পেয়ার করতে হবে, আর যদি পারফেক্ট দেখাতে হয় তাহলে হ্যাভ ভার্বের সাথে কি করতে হবে, হ্যাভ ভার্বের সাথে মেইন ভার্বের থার্ড ফর্মকে পেয়ার করতে হবে। ব্যাস এই দুটো জিনিস যদি আমি মনে রাখি কোনো স্ট্রাকচার আমার গোলাবে না, একদম ইজি ভাবে আমরা কি করব নিজেরাই লিখে দিতে পারবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তাহলে সাবজেক্ট লেখো, ঠিক আছে। এবার দেখো কি আছে বি ভার্ব, তাহলে বি ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্টের ফর্ম হবে, কথাটাই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আছে, am, is, are, তাহলে এটা হচ্ছে সাবজেক্টের অ্যাকর্ডিং বসবে তাই অর দিয়ে লেখা আছে, যদি আই থাকে am হবে, হি থাকলে is হবে, তাই তো, আর যদি কি থাকে ইউ থাকে তাহলে আর হবে, বুঝতে পেরেছো। তাহলে এইরকম সাবজেক্টের অ্যাকর্ডিং আমার বি ভার্বের ফর্ম বসবে। তো বি ভার্বের ফর্মের সাথে আমাকে কি করতে হবে, মেইন ভার্বের আইএনজি ফর্ম বা ফোর্থ ফর্ম সেটাকে পেয়ার করতে হবে। তাহলে অবজেক্ট ইজ অপশনাল থাকতেও পারে না থাকতে পারে। দেখো হয়ে গেল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। নেক্সট চলে আসো কি আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে। আমি কি বলেছি, পারফেক্ট তখনই ইউজ করতে পারবো যদি হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্মকে পেয়ার করে দিই। এবার হ্যাভ ভার্বকে আমি বলেছি ভার্বের একটু তোমাদের নলেজ রাখতে হবে। হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, দিস আর অল প্রাইমারি অক্সিলারি ভার্ব, অর্থাৎ এরা সেন্টেন্সে ভার্ব হিসাবে তো ইউজ হবে, মেইন ভার্ব হিসাবে ইউজ হতে পারে সেন্টেন্সে, হেল্পিং ভার্ব হিসাবেও সেন্টেন্সে ইউজ হতে পারে, তাই এদেরকে নাম দেওয়া হয়েছে প্রাইমারি অক্সিলারি। বিকজ অক্সিলারি ভার্ব শুধু মডেলসই হয়, কেন, বিকজ অক্সিলারি মানে হেল্পিং ভার্ব, তাহলে শুধু যদি অক্সিলারি ভার্ব করা হয় জিজ্ঞেস করে তখন দিস আর অল মডেলস। আর যদি বলে প্রাইমারি অক্সিলারি ভার্ব করা হয় অর্থাৎ মেইন ভার্বও হতে পারে হেল্পিং ভার্বও হতে পারে, তারা হচ্ছে কি বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। গট মাই পয়েন্ট? তাহলে এখানে কি বলছে দেখো, হ্যাভ কে তুমি হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করবে, হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্মকে যদি পেয়ার করে দাও আমরা পাবো পারফেক্ট, ঠিক আছে।
তাহলে এবার দেখো কথাটা আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আমি আগে সাবজেক্ট লিখে নিই। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টের স্ট্রাকচার জানি কি আছে, হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট। এবার যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কথা আছে, তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্টের ফর্ম কি কি আছে, হ্যাভ ভার্বের প্রেজেন্টের ফর্ম হ্যাভ আছে আর হ্যাজ আছে। তাহলে লিখে নাও, নয় হ্যাভ হবে না হলে হ্যাজ হবে। এটা কার উপর ডিপেন্ড করছে, সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল। গট মাই পয়েন্ট? তাহলে তার সাথে কি হবে, মেইন ভার্বের থার্ড ফর্ম হবে। দেখো হয়ে গেল আমার প্রেজেন্ট পারফেক্ট, অবজেক্ট ইজ অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে। ক্লিয়ার? এবার চলে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এখানে দুটো নাম আছে, একটা আছে প্রেজেন্ট পারফেক্ট আর একটা কন্টিনিউয়াস। একটা কি আছে পারফেক্ট, ভালো করে দেখো, একটা কি আছে পারফেক্ট। পারফেক্ট মানে কি, হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম। কন্টিনিউয়াস মানে কি, বি ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের আইএনজি ফর্ম বা ফোর্থ ফর্ম। তাহলে এই দুটো স্ট্রাকচারে এখানে ফলো হতে হবে, তাই তো? তাহলে প্রথমে আমি কি দেখলাম, প্রথমে সাবজেক্ট যেমন আছে সাবজেক্ট তো লিখে নিলাম, সাবজেক্ট থাকতেই হবে, কোনো সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট হবে না বা ভার্ব হবে না এমন হতেই পারে না। একটা সেন্টেন্স হওয়া মানে সেখানে ভার্ব থাকতেই হবে, আর ভার্ব থাকা মানে তার কি করতে হবে, একটা সাবজেক্ট থাকতেই হবে। চলো তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট বসালাম, প্রথমে কি আছে দেখো পারফেক্ট নামটা আছে, তার মানে পারফেক্টের স্ট্রাকচার দিয়ে আমাকে শুরু করতে হবে। তাহলে সাবজেক্টের অ্যাকর্ডিং আমার কি বসতে পারে, হ্যাভ বসতে পারে নালে হ্যাজ বসতে পারে, তাই তো? এবার কি করবে দেখো, মেইন ভার্বের থার্ড ফর্ম লিখতে যেই যাবে, যেই আমরা থার্ড ফর্ম লিখতে যাব, কন্টিনিউয়াস কি বলবে, আরে আমার মধ্যে তো মেইন ভার্বের আইএনজি ফর্ম আছে, তাহলে ওকে যদি থার্ড ফর্ম দিয়ে দাও তাহলে আমার কি হবে, তাই না? তো এখানে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেল কিনা বলো? তাহলে সেখান থেকে ঝামেলা মেটাবার জন্য কে আছে, দেখো এখানে মাঝখানে বসে আছে কে, বি ভার্ব। আর বি ভার্ব আমরা ভার্বে পড়েছি, বি ভার্বের অনেক ফর্ম আছে, তাই তো? বি ভার্বের বেস ফর্ম কি কি আছে, বি নিজেই বি ভার্বের বেস ফর্ম আছে। প্রেজেন্টের ফর্ম কি আছে, অ্যাম ইজ আর, পাস্টের ফর্ম কি আছে, ওয়াজ ওয়ার, থার্ড ফর্ম কি আছে বিন, আর ফোর্থ ফর্ম কি আছে বিইআইএনজি বিং। ওকে, তাহলে এখানে দেখো বি ভার্ব বলবে আমাকে তো এমনি কন্টিনিউয়াস এর জন্য আসতেই হবে, এবার আমারও থার্ড ফর্ম আছে, যদি আমার থার্ড ফর্ম লিখে নাও তাহলে কি হবে, পারফেক্টের স্ট্রাকচার স্যাটিসফাই হয়ে গেল এবং কন্টিনিউয়াসে বি ভার্ব আনতে হয় সেটাও স্যাটিসফাই হয়ে গেল। তো সেই কারণে এখানে আমরা কি বসাবো, বিন বসাবো। ঠিক আছে, নেক্সট দেখো কি হবে, নেক্সট দেখো বিও হয়ে গেল, বি ভার্ব এসে গেল এবং এর থার্ড ফর্মও বসে গেল, তাহলে বাকি কি আছে, মেইন ভার্বের আইএনজি ফর্ম সেটা বসাও, ভার্বের আইএনজি ফর্ম বসাও, হয়ে গেল, প্লাস অবজেক্ট, অবজেক্ট ইজ অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এই হয়ে গেল আমার কি স্ট্রাকচার। স্ট্রাকচার দেখো কোনোভাবেই মুখস্থ করতে হচ্ছে না, যদি একটু মাথা ভালো করে লাগাও আর দুটো জিনিস মনে রাখো, একটা হচ্ছে কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, আর একটা হচ্ছে আমার পারফেক্ট এর স্ট্রাকচার কি। এই দুটো যদি আমার মনে থাকে তাহলে কিন্তু স্ট্রাকচার কোনোদিন গোলাবে না। ওকে, চলো পরবর্তী পেজে চলে যাই, ফটাফট স্ট্রাকচার গুলো করে নিই, বিকজ অনেকের ইউজেস এর প্রবলেম থাকে যে ম্যাম ইউজেস কি হবে, তাহলে ইউজেস তো আমরা বুঝতেই পারি না, তো সেই ইউজেস এর কি প্রবলেম আছে, সেই প্রবলেমের মীমাংসা আজকে আমি করার চেষ্টা করব বাবা। চলো দেখো এবার চলে আসো, এখানে আমরা বড় বড় করে লিখে নিলাম, যদি পারফেক্ট হয় তাহলে পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম, আর যদি সেটা কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হয়, যদি কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হয় তাহলে বি ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের আইএনজি ফর্ম বা যেটাকে বি ফোর ফর্ম বলা হয়, ভার্বের ফোর্থ ফর্ম বলা হয়, কারেক্ট? তাহলে এই দুটো আমাকে মনে রাখতে হচ্ছে, বাদ বাকি আমরা ইজি করে ফেলতে পারবো। তাহলে দেখো এবার আছে কথাটা পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট আমরা জানি সাবজেক্ট এবং আমরা জানি ভার্বের সেকেন্ড ফর্মই কি করে, পাস্ট ডিনোট করে। তাহলে সাবজেক্ট যাই হোক না কেন, সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক, এখানে কোনো ম্যাটার করে না, ভার্বের সেকেন্ড ফর্মই বসবে, দেন আমার অবজেক্ট বসবে। আই ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, দে ওয়েন্ট টু স্কুল, দেখো ওয়েন্ট 20 আছে, তাই তো? তাহলে সাবজেক্টের অ্যাকর্ডিং কিন্তু চেঞ্জ হচ্ছে না এখানে।
নেক্সট চলে আসো, এবার কি আছে দেখো, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস তাহলে সাবজেক্ট বসছে। এবার আমাকে এখানে দেখো ভালো করে দেখো, কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে কি আছে, বি ভার্ব তার সাথে মেইন ভার্বের আইএনজি ফর্ম। এবার বি ভার্বের কোন ফর্ম বসবে, কথাটাই আছে পাস্ট, তাহলে বি ভার্বের পাস্টের ফর্ম কি আছে, একটা আছে ওয়াজ আর একটা আছে ওয়ার্ড, তাহলে সাবজেক্টের অ্যাকর্ডিং ওয়াজ অথবা ওয়ার্ড বসাবো, তারপর মেইন ভার্বের কি বসাবো, আইএনজি ফর্ম বসাবো, তারপর অবজেক্ট, দেখো হয়ে গেল পাস্টের স্ট্রাকচার, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে চলে আসো পাস্ট পারফেক্ট কি হবে, দেখো সাবজেক্ট বসালাম, পাস্টের হ্যাভ ভার্বের পাস্টের ফর্ম কি আছে, দেখো হ্যাড আছে কিনা বলো, হ্যাড হচ্ছে পাস্টের ফর্ম, তাহলে হ্যাড বসাও, হ্যাড এর সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম বসাও, হয়ে গেল পাস্ট পারফেক্ট। অবজেক্ট ইজ অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে। চলে আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও সেম গল্প, আগে আছে পারফেক্ট, তাহলে পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ প্লাস V3। এবার হ্যাভ এর কোন ফর্ম বসবে সেটা এই যে পাস্ট আমাকে বলে দেবে, যে পাস্ট লেখা আছে মানে হ্যাভ এর পাস্টের ফর্ম বসবে। কন্টিনিউয়াস এর ফর্ম কি আছে, বি প্লাস মেইন ভার্বের আইএনজি ফর্ম, তাহলে এই দুটো ফর্মই এখানে বসবে, কারণ দুটো নিয়ে তৈরি হয়েছে। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট তো আমরা লিখে নিলাম, তার সাথে কি হবে, তাহলে হ্যাভ এর কোন ফর্ম বসবে আমরা জেনে নিলাম কি, যে কথাটা আছে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাভ এর পাস্টের ফর্ম কি আছে, হ্যাড, হ্যাড বসবে। হ্যাড প্লাস এই যে ভার্বের থার্ড ফর্ম, যেই লিখতে যাবে কন্টিনিউয়াস কি বলবে, আমার মধ্যেও তো ভার্বের আইএনজি ফর্ম আছে, তাহলে আমি কি করব, তখন বি ভার্ব কি বলবে, আমি তো এমনি আমাকে সেন্টেন্সে আসতেই হবে, তাহলে আমারও তো থার্ড ফর্ম আছে, সেটা বসিয়ে দিলে কি হবে, এরও থার্ড ফর্মের কি হবে, চাহিদা স্যাটিসফাই হয়ে গেল, আর এখানে বি ভার্বও এসে গেল, তাই তো দুজনের স্ট্রাকচারে কি হয়ে যাবে, স্যাটিসফাই হয়ে যাবে। তাহলে বি ভার্বের কোন ফর্ম বসালাম আমরা, থার্ড ফর্ম বি, তাহলে বি হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম, হয়ে গেল পারফেক্ট, তাই তো পারফেক্টের দেখো স্ট্রাকচার হয়ে গেল। এবার কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে বি ভার্ব ছিল এসে গেছে, আর মেইন ভার্বের আইএনজি ফর্ম লিখে দাও, হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো স্ট্রাকচার কি মুখস্থ করতে লাগে, স্ট্রাকচার নিজেরাই, এই দুটো জিনিস যদি মনে রাখো তাহলে যে কোনো স্ট্রাকচার ইজিলি তোমরা কি করতে পারবে, লিখতে পারবে। সরি, চলো আজকে আমার ভয়েসটা এক্সকিউজ করে দিও, ভয়েসের অবস্থা খুবই খারাপ। এবার চলে আসো, এবার আমরা ফিউচারের দিকে এগোলাম। দেখো ফিউচারে আমাকে দুটো জিনিস মনে রাখতে হয়, যে ফিউচারে আমরা মডেলস ইউজ করি, আর মডেলস অলওয়েজ টেক কি ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, তো যাই লেখো আমার ভার্বের ফার্স্ট ফর্ম এটা মডেলস এর সাথে হবে সবসময়। তাহলে এখানে আমি শ্যাল উইল ইউজ করে তোমাদের দেখাবো, শ্যাল অথবা উইল কে ইউজ করে আমি স্ট্রাকচার দেখাবো। মডেলস তো প্রচুর রকমের হয়, তো শ্যাল উইল দিয়ে জেনারেলি আমরা এটা করার চেষ্টা করবো। তা দেখো ফিউচার ইনডেফিনিট আছে, তাহলে ফিউচার দেখাবার জন্য আমাদের কাছে কি আছে, মডেলস, কারেক্ট। তাহলে সাবজেক্টের সাথে সাবজেক্টের অ্যাকর্ডিং যদি আই থাকে আমরা জানি, তাহলে কি হবে শ্যাল, হ্যাঁ, যদি হি থাকে কি হয়ে যাবে উইল, তাহলে শ্যাল অথবা উইল হবে, তার সাথে কি হবে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাই তো। তারপর অবজেক্ট থাকতেও পারে না থাকতে পারে, তাহলে এটা হয়ে গেল আমার কি ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার। নেক্সট চলে আছে ফিউচার কন্টিনিউয়াস আছে, সাবজেক্ট তো আমরা বসালাম। এবার দেখো কন্টিনিউয়াস এর স্ট্রাকচার আমরা কি জানি, বি ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের আইএনজি ফর্ম, এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। আর পারফেক্ট এর স্ট্রাকচার হচ্ছে হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা হচ্ছে আমার পারফেক্ট এর স্ট্রাকচার। তাহলে কন্টিনিউয়াস এ কি বসবে, দেখো সাবজেক্ট, তারপর তো শ্যাল অথবা উইল তোমাকে বসাতেই হবে, বিকজ এখানে ফিউচার আছে, ফিউচার কথাটা আছে, তাহলে মডেলস বসাতেই হবে। তাহলে এরপরে কি বসাতে হবে, বি ভার্বের ফর্ম বসাতে হবে। বি ভার্বের কোন ফর্ম বসবে, দেখো তোমরা ইজিলি আনসার দিতে পারবে যে ম্যাম শ্যাল আর উইল হচ্ছে মডেলস, তাহলে মডেলস এর পরে তো আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, তাহলে বি ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম বি নিজেই, তাহলে শুধু বি বসবে এখানে, এর জন্য এখানে বি বল। ঠিক আছে, তাহলে আই শ্যাল বি ওয়েটিং, হি উইল বি ওয়েটিং, উইল বি শ্যাল বি, বি কেন হয়, বিকজ এখানে হচ্ছে ফিউচার আছে, আর ফিউচার মানেই সেখানে মডেলস ইউজ হবে শ্যাল উইল এর সাথে বা মডেলস এর সাথে, এরপরে যা ভার্বই বসাবো সেটা তার ফার্স্ট ফর্মে বসাতে হয়, তো সেই কারণে এখানে বি বসবে বাবা। ঠিক আছে, তারপরে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম যেমন আছে বসিয়ে দাও, যে মেইন ভার্ব থাকবে তার আইএনজি ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট।
থাকতেও পারে, না থাকতেও পারে। নেক্সট চলে আসো, দেখো ফিউচার পারফেক্ট আছে, লিখে নাও সাবজেক্ট। সাবজেক্টের সাথে কি হবে, শ্যাল অথবা উইল হবে, তাই তো, ফিউচার দেখাবার জন্য। এবার পারফেক্টের স্ট্রাকচার আমরা কি জানি, হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাভ ভার্বের কোন ফর্ম বসবে, কথাটাই আছে ফিউচার, ফিউচারে তো মডেলস আছে, তাহলে হ্যাভ অ্যাজ ইট ইজ বসে যাবে। ঠিক আছে, কি বসবে, হ্যাভ অ্যাজ ইট ইজ বসে যাবে। তাই জন্য তোমরা কি বলবে, আই উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন, বুঝতে পেরেছো, বা হি উইল হ্যাভ গন, দে উইল হ্যাভ ডান। বুঝতে পেরেছো, এখানে হ্যাভই থাকবে, হি থাকুক, আই থাকুক, বি থাকুক, কোনো এফেক্ট পড়বে না, বিকজ এখানে মডেলস আছে। মডেলস এর পরে যে ভার্বই বসাবে তার ফার্স্ট ফর্ম বসবে, তার সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম পেয়ার করো, দেন অবজেক্ট। নেক্সট চলে আসো, দেখো কি আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ভালো মতোই জানি পারফেক্টের স্ট্রাকচারে কি আছে, হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম। কন্টিনিউয়াসে কি আছে দেখো, বি ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের ফোর্থ ফর্ম, বা যেটাকে আইএনজি ফর্ম বলে, যে কোনো একটা বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা তো এতবার বলছি, তোমাদের নিজেদেরই মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে কি বসাবো আমরা, দেখো সাবজেক্ট বসাবো, সাবজেক্টের সাথে কি ফিউচার আছে, তাই শ্যাল উইল বসবে, শ্যাল অথবা উইল বসিয়ে দাও। ওকে, তাহলে এরপরে কি বসবে, দেখো এরপরে কি আছে, পারফেক্ট আছে, তাহলে পারফেক্টে কি আছে, প্রথমে হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে হ্যাভ ভার্বের কোন ফর্ম বসাবো না, এবার দেখো শ্যাল উইল আছে যেহেতু, তার মানে আমরা জানি যে এখানে যে ভার্বই বসবে তার ফার্স্ট ফর্ম বসবে, তাহলে এখানে হ্যাভ অ্যাজ ইট ইজ হ্যাভ বসে যাবে। ঠিক আছে, যেই থার্ড ফর্ম বসাতে যাবে তখনই কন্টিনিউয়াস কি বলবে, আমার তো মেইন ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে আমারটা কি হবে, তার জন্য কি হবে, বি ভার্ব কি বলবে, আমাকে তো আসতেই হবে সেন্টেন্সে, তো আমার তো থার্ড ফর্ম আছে, কি আছে, বিন, সেটাকে বসিয়ে নাও, বিন বসিয়ে নাও, প্লাস হচ্ছে মেইন ভার্বের আইএনজি ফর্ম বসিয়ে নাও। দেখো হয়ে গেল আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার স্যাটিসফাইড। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো কত ইজিলি আমরা কি করতে পারলাম না, আমরা দেখে নিতে পারলাম যে কখনোই স্ট্রাকচার দেখো মুখস্থ করতে হচ্ছে না। যদি দুটো জিনিস মনে রাখি, এই দুটো জিনিস যদি তোমাদের মনে থেকে যায়, এই দুটো জিনিস দিয়ে তোমরা সমস্ত স্ট্রাকচার ইজিলি নিজেরাই বানিয়ে লিখতে পারবে, মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, চলো এটা দেখে নিলাম। এবার পয়েন্ট টু বি রিমেম্বার্ড, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে অনেকের মধ্যে এবার ইউজেসে আমরা চলে আসছি। তো ইউজেসে চলে আসার আগে কিছু জিনিস তোমাদের বুঝতে হবে বাবা, আর সেই জিনিসগুলো তোমাদের বোঝার জন্য একটা জিনিস সবসময় মাথায় রেখে দেবে, যে কখন কোন অ্যাকশন কমপ্লিট হচ্ছে না কমপ্লিট হচ্ছে না, বা কি অবস্থায় থাকছে, তো সেই জিনিসগুলো না হলে আমরা কখন কোন টেন্স ইউজ করব তোমাদের কিন্তু কোনো আইডিয়া থাকবে না। তো বুঝে নিতে হবে। দেখো একটা একটা পয়েন্ট দিয়ে প্রথমে আমি বোঝাবার চেষ্টা করি। ধরো এখানে আমি বলছি, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বললাম 7টা থেকে 9টা পর্যন্ত, 7টা থেকে 9টা পর্যন্ত আমি তোমাদের ক্লাস করাবো। তো 7টা থেকে 9টা পর্যন্ত আমি তোমার ক্লাস করাবো, তার মানে এখানে একটা কি বলছি, ডিউরেশন অফ টাইম বলছি, যার একটা স্টার্ট টাইম আছে আর একটা এন্ড টাইম আছে, অর্থাৎ কাজটা শেষ হয়ে যাবে, কমপ্লিট হবে। 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস যখন আমি তোমাকে করাবো বলেছি, তার মানে এই টাইমটা কি হয়ে গেছে, লিমিটেড হয়ে গেছে, লিমিটেড হয়ে গেছে, ডেফিনেট হয়ে গেছে। বুঝতে ভালো করে বোঝার চেষ্টা করো, কি বোঝাবার চেষ্টা করছে, একদম মাথা ঠান্ডা করে বোঝো, যে যখন 7টা থেকে 9টা পর্যন্ত তোমাদের ক্লাস নেবো বলছি, তার মানে টাইমটা হয়ে গেছে লিমিটেড ডেফিনেট, টাইমটা হয়ে গেছে লিমিটেড ডেফিনেট, কোনো একটা সময় গিয়ে কাজটা শেষ হবে, অ্যাকশনটা কি হয়ে যাবে, কমপ্লিট হবে। তো যেখানে অ্যাকশনটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তো অ্যাকশন কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা পারফেক্ট ইউজ করব, পারফেক্ট টেন্স ইউজ করব, ভালো করে বোঝো। অ্যাকশন কমপ্লিট হয়ে গেলেও আমরা কিন্তু পারফেক্ট টেন্স ইউজ করি, অ্যাকশন কমপ্লিট না হলেও আমরা সেখানে পারফেক্ট টেন্স ইউজ করি, সেটা আমি পরে আসছি, আগে আগে বেসিকটা বুঝে নাও। ঠিক আছে, তো আমি কি বললাম, যে 7টা থেকে 9টা পর্যন্ত কাজ করবো, মানে এটা লিমিটেড টাইম তোমাকে ধরে বেঁধে দিলাম, ডেফিনেট করে দিলাম, মানে কাজটা কোনো একটা সময় কমপ্লিট হবে।
আর যখনই অ্যাকশন কমপ্লিট হয়ে যাবে তখন সেখানে আমরা পারফেক্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এবার দেখো, যখন অ্যাকশন আমরা জানি অ্যাকশন হচ্ছে শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে আমরা জানি অ্যাকশন এন্ডের টাইম। ঠিক আছে, আর এটা হচ্ছে স্টার্টের টাইম। ভালো করে বোঝো। আর এই যে অ্যাকশন স্টার্ট আর এন্ডের মাঝখানে যে সময়টা, অর্থাৎ ধরো এই যে 7টা থেকে আমি বলেছি 9টা পর্যন্ত আমি ক্লাস নেব। এবার কেউ কোনো বন্ধু আমাকে 7:15-তে কল করলো, জিজ্ঞেস করলো কি করছিস, আমি কি বললাম? ক্লাস নিচ্ছি। 8:15-তে কল করলো, বললো কি করছিস, আমি কি বললাম? ক্লাস নিচ্ছি। তাই তো? তার মানে কি এখানে কাজটা এর মাঝখানে কাজটা কি হচ্ছে? কন্টিনিউ হচ্ছে। কাজটা কি হচ্ছে? কন্টিনিউ হচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে এখানে কি হচ্ছে? এখানে কাজটা কন্টিনিউ এ তুমি কি পাচ্ছ? সেন্স পাচ্ছ। বোঝা গেল? অর্থাৎ এখানে তুমি কাজটা কিসের সেন্স পাচ্ছ? কন্টিনিউ থাকার সেন্স পাচ্ছ। তার মানে এখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। অর্থাৎ কোনো কাজ শুরু হওয়া থেকে শেষ হওয়ার মধ্যবর্তী পর্যায়ে যে সময়কাল, সেটাকে কন্টিনিউয়াস দিয়ে ব্যাখ্যা করি। এটা পাস্টের হোক কি প্রেজেন্টের হোক কি ফিউচারের হোক, সেটা তো বাদই দাও। যে কোনো কন্টিনিউয়াস একটা কাজ কখন কন্টিনিউয়াস স্টেটে রয়েছে, তো সেটা কখন ব্যাখ্যা করব? ধরো কাজটা 7টায় শুরু হয়েছে আর বলছি 9টা পর্যন্ত ক্লাস দেব তোমাদের, তাহলে এর মধ্যবর্তী যে পর্যায়, এর মধ্যবর্তী পর্যায়ে তো কাজটা কন্টিনিউ থাকছে, তাই তো? অর্থাৎ 7টায় বলেছি আমি 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস নেবো, 7:15 কেউ কল করলে কি বলবো? আমি ক্লাস নিচ্ছি। 7:40-এ কল করলেও বলবো আমি ক্লাস নিচ্ছি। 8টায় কল করলেও আমি বলবো ক্লাস নিচ্ছি। 8:15-তে কল করলেও আমি কি বলবো? ক্লাস নিচ্ছি। তার মানে কি কোনো কাজ শুরু হয়ে তার এন্ড পর্যন্ত পৌঁছাবার মধ্যবর্তী যে কোনো পর্যায়ে কাজের স্টেটটা কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যাখ্যা করি। গট মাই পয়েন্ট? বুঝতে পারলে? তার মানে কন্টিনিউয়াস এর গল্পটা কি ক্লিয়ার হয়েছে? কাজটা যখন কন্টিনিউ থাকবে এবং আমরা জানি না লিমিটেড পিরিয়ড কতটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সেটা হচ্ছে আমার কন্টিনিউয়াস। অর্থাৎ কোনো কাজ টেম্পোরারি কি গোয়িং অন, টেম্পোরারিলি কি এটা টেম্পোরারি আমরা কি বলতে পারি? কাজটা টেম্পোরারি। কেন টেম্পোরারিলি গোয়িং অন? কারণ কোনো একটা সময় আমরা তো জানি 9টার সময় কাজটা শেষ হয়ে যাবে। গট মাই পয়েন্ট? তাহলে টেম্পোরারি যদি কোনো কাজ কন্টিনিউ অবস্থায় থাকে, তাকে আমরা কি বলে দেবো? কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে কোনো অ্যাকশন যদি গোয়িং অন থাকে টেম্পোরারিলি, তাকে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যাখ্যা করব। আশা করছি তোমাদের বোঝাতে পারছি। ঠিক আছে, তাহলে পারফেক্ট মানে হচ্ছে সেটা ডান অ্যাকশন, কমপ্লিট অ্যাকশন। লিমিটেড করে দিচ্ছি, ডেফিনেট করে দিচ্ছি, যেটা ডান হয়ে যাচ্ছে বা কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটা আমরা পারফেক্ট দিয়ে জেনারেলি দেখিয়ে থাকি। কেন জেনারেলি কথাটা বলছি? পরে এক্সাম্পল দিয়ে এখানেই বোঝাবো, ডোন্ট ওয়ারি। এবার চলে আসো কি বললাম, নেক্সট চলে আসো কি বললাম, যে কোনো একটা স্টার্ট এন্ড কাজের মধ্যবর্তী যে সময়কাল, অর্থাৎ টেম্পোরারিলি কোনো অ্যাকশন যখন গোয়িং অন থাকে, আমরা জানি টেম্পোরারি কেন বলছি? বিকজ তার এন্ড টাইম আমি জানি, কোনো একটা সময় গিয়ে তো কাজটা শেষ হবে বাবা। বুঝতে পেরেছো? তার মধ্যবর্তী সময়কালে কাজটা কন্টিনিউ আছে, তো সেটা কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা ব্যাখ্যা করব। ক্লিয়ার? আর নেক্সট চলে আসো কি বললাম, ধরো কোনো অ্যাকশনের শেষও জানি না, শুরুও জানি না, ধরো এরকম অবস্থায় রয়েছে, তা না তার শেষ জানি না তার শুরু জানি। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে তা আমরা জানি না। অর্থাৎ যে অ্যাকশন ইজ নট ডেফিনেট, ডেফিনেট নয়, নো লিখে দিয়েছে দেখো, যেটা ডেফিনেট নয় তার শুরু কোথায় শেষ কোথায় আমরা জানি না, মানে which is indefinite tense। বুঝতে পারলে? ডেফিনেট নয় মানে কি? সেটা ইনডেফিনিট। তাহলে এই সমস্ত কাজগুলো আমরা ইনডেফিনিট টেন্স দিয়ে বোঝাই। তাহলে যার শুরুও নেই শেষও নেই, আমরা জানি না কোথায় শুরু কোথায় শেষ, এইভাবে বোঝাচ্ছি। দেখো শেষ শুরু তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো?
যার শুরুও নেই শেষও নেই, যাকে ডেফিনেট করতে পারছি না, তার মানে তাকে কি দিয়ে বোঝাবো? ইনডেফিনিট। বুঝতে পারলে? অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। শুরু কবে শেষ কবে? শুরু কবে তার শেষ কবে জানি না তো। the sun rises in the east, শুরু কবে শেষ কবে জানি না। তো যার শুরু শেষ জানি না, যাকে এইভাবে চিহ্নিত করেছে দেখো, তাহলে সেখানের জন্য আমরা কি করব? ইনডেফিনিট ইউজ করব, কারণ তার তো ডেফিনেট বা লিমিটেড করে দিতে পারছি না সময়সীমা। যার সময়সীমা লিমিটেড করতেই পারছি না, দ্যাট ইজ ইনডেফিনিট, তার মানে টেন্সও কি হয়ে যাবে? ইনডেফিনিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এবার হচ্ছে অ্যাকশন। এবার দেখো অ্যাকশন যখন কন্টিনিউয়াস থাকবে, কি বলছি? অ্যাকশনটা কন্টিনিউয়াস বা অ্যাকশনটা গোয়িং অন, ঠিক আছে, ফ্রম সাম টাইম, কিছু টাইম থেকে সেটা কি, কিছু টাইমের জন্য সেটা হচ্ছে কি গোয়িং অন, অ্যাকশন ইজ গোয়িং অন। হ্যাঁ, অ্যাকশন ইজ গোয়িং অন ফ্রম সাম পয়েন্ট অর ডিউরেশন অফ টাইম। অর্থাৎ কি বললাম দেখো, ভালো করে আমি লিখে দিচ্ছি, ভালো করে দেখো। অ্যাকশন ইজ গোয়িং অন, action going on, action continue, going on means কি? continue, action is going on, কিসের জন্য action going on? action going on কি পরের জন্য বা সিন্স এর জন্য, বুঝতে পারছো? পর মানে কি ডিউরেশন, আর সিন্স মানে পয়েন্ট অফ টাইম। তাহলে অ্যাকশন যখন গোয়িং অন ফ্রম সাম টাইম, সাম পয়েন্ট অফ টাইম অর ডিউরেশন অফ টাইম, অ্যাকশন যখন পয়েন্ট অফ টাইম বা ডিউরেশন অফ টাইমের জন্য গোয়িং অন, তখন তাকে আমরা কিসে বোঝাবো? তখন আমরা বোঝাবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? তো এই পয়েন্ট গুলো একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এদের মধ্যে পার্থক্য কি হচ্ছে, কখন ডেফিনেট হচ্ছে, কখন কন্টিনিউয়াস হচ্ছে, কখন পারফেক্ট হচ্ছে। ওকে, বোঝা গেল? বুঝতে পেরেছো? অর্থাৎ আমি একটু একটা করে তোমাদের কি করব, একটু এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব, ধরো আমি বললাম আই টিচ, ভালো করে বুঝতে হবে এটা। 1 নম্বর কি বললাম? আই টিচ ইংলিশ, ঠিক আছে। আর নেক্সটটা বললাম দেখো, আই অ্যাম টিচিং ম্যাথস। দুটোর মধ্যে পার্থক্য কি ভালো করে বোঝো। আই টিচ ইংলিশ, তার মানে দ্যাট ইজ পার্মানেন্ট অ্যাকশন। কেন? আমি ইনডেফিনিটে লিখেছি, এটা দেখো ইনডেফিনিট লিখেছি, আর ইনডেফিনিট মানেই সেটা পার্মানেন্ট অ্যাকশন। আমি ইংরেজি পড়িয়ে থাকি, শুরু কবে শেষ কবে বলিনি, তুমি জানো না, তাহলে দ্যাট ইজ ইনডেফিনিট। আর ইনডেফিনিট টেন্স যখন, তার মানে সেটা কি হয়ে গেল? সেটা হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাকশন। আই টিচ ইংলিশ, বাট আমি ইংলিশের টিচার, আমি কয়েকদিন ধরে তোমাদের ম্যাথস পড়িয়ে দিচ্ছি, তোমাদের ম্যাথসের স্যার আসেনি বলে, আই এম টিচিং ম্যাথস। এই যে আই এম টিচিং মানে কি? দ্যাট ইজ টেম্পোরারি। টেম্পোরারি অ্যাকশনের জন্য দেখো আমি কি করেছি, এটা টেম্পোরারি অ্যাকশন, আর এই টেম্পোরারি অ্যাকশনের জন্য আমি কি করেছি দেখো, আমি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। দুটোর মধ্যে আশা করছি তোমাদের পার্থক্য বোঝাতে পারছি, যে কোনটা পার্মানেন্ট অ্যাকশন আর কোনটা টেম্পোরারি অ্যাকশন। যদি পার্মানেন্ট অ্যাকশন হয় তাহলে তার জন্য আমরা কি করছি, তার জন্য আমরা ইনডেফিনিট ইউজ করছি। আর যদি টেম্পোরারি অ্যাকশন হয় তাহলে তার জন্য আমরা কি ইউজ করছি দেখো, তার জন্য হচ্ছে আমরা কন্টিনিউয়াস ইউজ করছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে টেন্স হচ্ছে কি ভার্বের ফর্ম, যেটা রেফার করে স্পেসিফিক পয়েন্ট অফ টাইমকে। আর এই পয়েন্ট অফ টাইম হচ্ছে আমাদের তিনটে থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার। ওকে, বোঝা গেল? তার মধ্যে অ্যাকশনের স্টেট, অর্থাৎ এই তিনটে পয়েন্টকে রিলেট করে যে অ্যাকশন পারফর্ম করছি, সেই অ্যাকশনের স্টেট কোথায় আছে, সেটা কি ইনডেফিনিট আছে, লিমিটেড আছে, কন্টিনিউ আছে, টেম্পোরারি না পার্মানেন্ট, তার উপর ডিপেন্ড করে তাকে আমরা দেখো কি করছি, ভার্বের ফর্ম দিয়ে টেন্স ডিনোট করে বলছি যে এটা ইনডেফিনিট টেন্স,
এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট। বোঝা গেল? তো এই হচ্ছে আমার গল্প, যেটা একটু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। যেখানেই দেখবে অ্যাকশন ইন প্রগ্রেস, সেখানে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। চলো পরবর্তী পেজে আমরা একটু মুভ করে যাই। প্রথমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স মানে দ্যাট ইজ সিম্পল ইনডেফিনিট। ইনডেফিনিট মানে যেটা শুরু কবে শেষ কবে উই ডোন্ট নো, আমাদের কাছে ক্লিয়ার নয়, স্টার্ট এন্ড টাইম ক্লিয়ার নয়, অর্থাৎ কেমন হবে জিনিসটা এরকম হবে, যেটা আমরা অ্যারো দিয়ে বুঝলাম। তো তার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স কখন কখন ইউজ হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স দেখো আমি লিখে দিয়েছি, যে কোনো জেনারেল স্টেটমেন্ট দেবে, রিপিটেড অ্যাকশন হবে, ইউনিভার্সাল ট্রুথ হবে, তাই তো, প্রভাবস হবে, অথবা কন্ডিশনাল সেন্টেন্স হবে। তো তার জন্য হচ্ছে আমরা কি করব? তার জন্য হচ্ছে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। বোঝা গেল? অর্থাৎ কোনো একটা, এই যে ধরো রিপিটেড অ্যাকশন, শুরু হয়েছে, মাঝখানে বন্ধ ছিল, আবার শুরু হলো, আবার মাঝখানে বন্ধ, আবার শুরু হলো, অর্থাৎ সাসপেন্ডেড অ্যাকশন। যেটা রিপিটেড অ্যাকশন মানে কি, প্রায় সময় করি, কোনো একটা সময় বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, আবার বন্ধ হয়েছে, আবার শুরু হয়েছে, তাই তো। এর কোনো লিমিট করতে পারছো না, যাকে তার সেন্সে তুমি লিমিটেড করে দিতে পারছো না, ডেফিনেট করে দিতে পারছো না, আর তাকে আমরা কি বলে দিচ্ছি? ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট দিয়ে আমরা সেটাকে মার্ক করে থাকি। ইউনিভার্সাল ট্রুথ হোক, প্রভাবস হোক, কন্ডিশনাল সেন্টেন্সও অনেক ক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইউজ করে থাকি। ক্লিয়ার? চলো এক্সাম্পল দিয়ে দেখে নি। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দেখো আমরা প্রেজেন্টে লিখেছি, এন্ড ইট ইজ প্রভাবস। তাহলে প্রভাবসও আমরা কি করি? আমরা সিম্পল ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট দিয়ে লিখে থাকি। আই ওয়ার্ক লেট অ্যাট নাইট, এটা প্রায় সময় করি, দেখো প্রায় সময় করছি। আই ওয়ার্ক লেট অ্যাট নাইট, আমি রাতে, প্রত্যেকদিন রাতে হচ্ছে আমি কি করছি? আমি হচ্ছে প্রায় সময় রাত জেগে কাজ করি। প্রায় সময় মানে কি, একবার শুরু করেছি, মাঝখানে বন্ধ ছিল, আবার শুরু করেছি, আবার বন্ধ আছে, আবার শুরু করেছি, হয়তো কোনো এক সময় 7টায় শুয়ে পড়েছি, 9টায় শুয়ে পড়েছি, আবার পরের দিন আবার 1টা 2টো পর্যন্ত কাজ কমপ্লিট করছে। মানে কি, এখানে আমি বলতে পারছি না যে অ্যাকশন শেষই হয়ে গেছে বা শুরুই করবো না, আমি কখনো এটাকে লিমিট করে দিতে পারছি না, লিমিটেড হচ্ছে। বুঝতে পেরেছো? যেখানে ইনডেফিনিট সেন্স পাচ্ছে, একদম লিমিট করতে পারছো না যে অ্যাকশনকে, অর্থাৎ এই অ্যারোটা মনে রাখবে, শুরু শেষ নেই যার, তাকে আমরা ইনডেফিনিট দেবো। সবসময় ইনডেফিনিট টেন্সে আমরা ব্যাখ্যা করবো। আই ওয়ার্ক লেট অ্যাট নাইট, দ্য সান রাইজেস ইন দি ইস্ট। ঠিক আছে, নেক্সট দেখো, ইফ আই উইল কাম হি উইল গো। দেখো এই সেন্টেন্সটা এরর আছে, কেন? দেখো, if I come he will go, আমরা কি জানি যে 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 পয়েন্টটা, দেখো এই সেন্টেন্সের যে পার্টটা, দুটো পার্ট আছে, if I come he will go, তাহলে একটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, দুটো পার্টে আমি সেন্টেন্সকে ভাগ করতে পারি। তাহলে আমরা জানি যে পার্টে হচ্ছে কন্ডিশন আমরা ব্যক্ত করছি, যদি তুমি আসো বা যদি আমি আসি তাহলেই সে যাবে, তাই তো, বা যদি তুমি আসো তাহলেই আমি যাব। তারপরে যেখানে যে পার্টে হচ্ছে আমাকে কন্ডিশন ব্যাখ্যা করছে, সেই পার্টটুকু আমরা প্রেজেন্টে রাখবো। ইফ আই কাম হি উইল গো, তারপরটা তুমি ফিউচারে রাখো, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, আনলেস ইউ উইল ওয়ার্ক ইউ উইল নট সাকসেস। দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে হার্ড করে দাও, হার্ড। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তাহলে ইউ ওয়ার্ক হার্ড, উইল হবে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। আনলেস দিয়েও দেখো এখানে আমি কন্ডিশন ব্যাখ্যা করছি, আর যেখানে তুমি কন্ডিশন ব্যাখ্যা করবে, যদি তুমি পরিশ্রম না করো, যদি তুমি খাটাখাটনি না করো, তাহলে তুমি আশানুরূপ ফল পাবে না, তুমি সাকসেসফুল হবে না। তাহলে এখানে আমরা কি করছি, যেখানে কন্ডিশন ব্যাখ্যা করছি সেখানে আমরা কি করে দিচ্ছি, সেইটুকু পোর্শনকে আমরা প্রেজেন্টে রাখার চেষ্টা করব। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তবে দেখো, the people of ancient time believed that the sun moves round the earth। দেখো, আগেকার দিনে, অ্যানশিয়েন্ট টাইম মানে কি, আগেকার দিনে মানুষজন বিশ্বাস করতো, কি বিশ্বাস করতো না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। দিস ইজ নট ইউনিভার্সাল ট্রুথ। হোয়াট ইজ ইউনিভার্সাল ট্রুথ? the earth moves round the sun।
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ নয়। আর যেটা ইউনিভার্সাল ট্রুথ নয় সেটা প্রেজেন্টে লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। আগেকার মানুষরা ভুল বিশ্বাস করতো, আগেকার মানুষরা বিশ্বাস করতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। এটা তো আদৌ ইউনিভার্সাল ট্রুথ নয়। যেহেতু ইউনিভার্সাল ট্রুথ নয়, the people of ancient time believed হচ্ছে V2 মানে পাস্টে আছে, মুভস কি হবে, মুভড করে দাও, এটা মুভড হবে। যদি হতো দি মুভস রাউন্ড দ্য সান তাহলে ঠিক হতো, কারণ সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এটা তো ইউনিভার্সাল ট্রুথ নয়, এটা তো আগেকার দিনের লোকরা বিশ্বাস করতো। করতো মানে পাস্ট, তাহলে সবই পাস্টে রাখো, কেন মুভস করবে? ঠিক আছে, তো এরকম কিছু এরর তোমরা পেতে পারো, যেগুলো একটু নজর দিতে হবে তোমাদের, এবং যেগুলো লিখতে হবে আমাদের কিসে, প্রেজেন্টে। এবার বলে দিই যে প্রেজেন্টের ফর্ম আমরা অনেক সময় কি করি, আমরা হচ্ছে আপকামিং ফিউচারের কোনো ঘটনা বলার জন্য কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করতে পারি। বোঝা গেল? অর্থাৎ প্রেজেন্টের কোনো ঘটনা দর্শাবার জন্য কিন্তু যেমন আমাদের কাছে সিম্পল ফিউচার আছে, সেরকম প্রেজেন্টের এফেক্ট বা প্রেজেন্টের ঘটনা বলার জন্য আমাদের কাছে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, বা সিম্পল ইনডেফিনিট সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তিনটে টেন্সের মাধ্যমে বাবা আমরা হচ্ছে ফিউচারের ঘটনা দেখাতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। চলো, সিম্পল পাস্ট। আচ্ছা, এখানে যে জিনিসটা বললাম একটা এক্সাম্পল দিয়ে দিই, যদি তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ম্যাম কি রকম। দেখো, PM visit Delhi next week. The PM visits Delhi next week. Next week করে দাও, next week। এটা যেমন দেখো ভিজিট করেছি, তার মানে কি, দেখো এটা একটা ফর্মাল, এটা একটা ফর্মাল কি, ফর্মাল ঘটনা, ফর্মাল ইভেন্ট। ফর্মাল ইভেন্ট মানে কি, PM আসছে, প্রাইম মিনিস্টার ভিজিট করছে দিল্লি। হ্যাঁ, তো তার মানে কি, প্রাইম মিনিস্টার যখন কোনো কিছু বলে দেবেন যে তিনি নেক্সট উইক আসছেন বা কামিং উইক আসছেন, তার মানে কি সেটা হবেই, তাই না? নিয়ার ফিউচারের ঘটনা যেটা পসিবিলিটি হওয়ার সম্ভাবনা বেশি, তো যেটার পসিবিলিটি আছে, হতে পারে ফিউচারে, অদূর ভবিষ্যতে, তো সেটা দেখাবার জন্য আমরা হচ্ছে কি ইউজ করব, আমরা হচ্ছে সিম্পল প্রেজেন্টেও কথাটা বলতে পারি। The PM will visit Delhi next week or the PM visits Delhi next week, দুটোই হতে পারে। will visit ও করতে পারো আর visits ও করতে পারো, কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? বিকজ দুটো দিয়ে আমরা নিয়ার ফিউচারের ঘটনা বলে থাকি, কিন্তু যখনই তুমি will visit করে দেবে তখন সেটা কি হয়ে যাবে, তখন জেনারেলি আমরা ফিউচার ইনডেফিনিট তখন ইউজ করি যখন হচ্ছে আমরা ওই পার্টিকুলার অ্যাকশনের ব্যাপারে কি থাকি না, শিওর থাকি না। অর্থাৎ আমি যদি বলি I will buy a mobile next week, ঠিক আছে, এবার দেখো I will buy, কেননা আমি যদি আমার কাছে সামর্থ্য থাকে, টাকা পয়সা জমাতে পারি, তবেই আমি মোবাইল কিনতে পারবো, না হলে কিনতে পারবো না। বোঝা গেল? বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে পসিবিলিটি হতেও পারে, নাও হতে পারে। যদি মোবাইল পয়সা জমাতে পারি তবেই মোবাইল কিনবো, নাহলে কিনতে পারবো না। তো সেই ঘটনা বলার জন্য আমরা হচ্ছে ফিউচার ইনডেফিনিট ইউজ করি। বাট নিয়ার ফিউচারের ঘটনা যেটা হওয়ার সম্ভাবনা আছে and which is formal, তাহলে সেটার জন্য অবশ্যই করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ কেটে দেবে না। এবার কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসও ইউজ করতে পারি নিয়ার ফিউচারের ঘটনা বলার জন্য। আমরা বললাম I am coming Delhi next week, তাহলে আমি বন্ধুকে বললাম আমি কিন্তু দিল্লি আসছি, I am coming Delhi next week, কারেক্ট? এখানে দেখো আমি কোনো ইম্পর্টেন্ট পার্সন নয়, আমি ইনফর্মাল, তাই তো? আমি কিন্তু ফর্মাল নই, আমি কোনো ইম্পর্টেন্ট পার্সন নই। আমারটা যে পেপারে বড় করে ছাপা হবে বা নিউজে দেখানো হবে যে আমি দিল্লি আসছি, তা তো নয়। আমি তো কোনো গণ্যমান্য ব্যক্তি নই রে বাবা। তার মানে কি, আমি ইনফর্মাল ওয়েতেও যখন কোনো কথাবার্তা বলবো নিয়ার ফিউচারের ঘটনা বোঝাবার জন্য আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু তোমরা মাথায় রেখো,
তোমাদের মানে যে ডেসক্রিপটিভ পেপার আছে না, সেখানেও অনেক হেল্প করে দেবে যদি তোমার টেন্সের ব্যাপারে একটু আইডিয়া ক্লিয়ার থাকে যে কোথায় কোন টেন্স ইউজ করে আমাকে লিখতে হবে। কারণ বেসিক জিনিস তো আমাকে আগে ক্লিয়ার হতে হবে। গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া যদি তুমি লিখতে পারো তাহলে সেটা সব থেকে প্লাস পয়েন্ট হবে না, তাই না? কত শক্ত শক্ত ভোকাবুলারি ইউজ করতে পারছো সেটা বড় ব্যাপার নয়, তুমি কত সুন্দরভাবে লিখতে পারছো উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক, লুসিড ম্যানারে ভালোভাবে লিখেও কিন্তু নাম্বার পাওয়া যায় ডেসক্রিপটিভ পেপারে। ঠিক আছে, চলো এবার চলে আসো সিম্পল পাস্ট। এটাও দেখো ইনডেফিনিটের সেন্সে, ঠিক আছে? এটা ইনডেফিনিট সেন্সে হচ্ছে আমরা ইউজ করব। ওকে, বোঝা গেল? এবার দেখো এই যে সিম্পল পাস্ট যখন আমরা ইউজ করব তো সেখানে কিছু কি পয়েন্ট আছে, কি পয়েন্ট আছে, এই কি পয়েন্ট গুলো তোমাকে মনে রাখতে হবে। বিকজ এই যে সিম্পল পাস্ট খুব ডেঞ্জারাস, কারণ পাস্টের ঘটনা আমরা তিনটে জিনিস দিয়ে বোঝাতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট, আর একটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। দেখো এই তিনটে দিয়ে আমরা পাস্টের ঘটনা বুঝিয়ে থাকি, তাই এই তিনটে অনেকের গুলিয়ে যায় কোথায় কোনটা ইউজ করব। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কখন ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব যখন দেখবে দুটো টাইম ফ্রেম জুড়ছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট আর পাস্ট কে জোড়ার কাজ করব আমরা। প্রেজেন্ট আর পাস্টের ঘটনা জোড়া, অর্থাৎ 10 বছর আগেও আমি কোনো কাজ কমপ্লিট করে দিতে পারি, বাট সেটার এফেক্ট যদি আমি প্রেজেন্টে আনতে চাই তাহলে সেজন্য কিন্তু আমি কি করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। মোদ্দা কথা, পাস্টের ঘটনাকে প্রেজেন্টের সাথে, পাস্টের এফেক্ট প্রেজেন্টের সাথে জুড়তে চাইছো তো সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। প্রেজেন্ট ইনডেফিনিট মানে যেখানে হচ্ছে তুমি কি করতে চাইছো, টাইমকে এমফাসাইজ করতে চাইছো। ইয়েস, আমি ইয়েস্টারডে কাজটা করে নিয়েছি, কালকে কাজটা করে নিয়েছি, 2 মিনিট আগে কাজটা শেষ করেছি, 2 মিনিটস, তো 2 মিনিটস তুমি ইউজ করলে, তার 2 মিনিটস আগে আমার কাজটা করা হয়ে গেছে, তার 2 মিনিটস আগে যখন কাজটা করা হয়ে গেছে তখন সেখানেও কিন্তু আমরা কি করব, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট ইউজ করে কথাটা বলতে পারি, ইয়েস্টারডে কাজটা শেষ করেছি। অর্থাৎ যেখানে টাইমের উপর এমফাসাইজ করা থাকবে, টাইমের উপর এমফাসাইজ করা থাকবে, তো সেখানে আমরা কি করব, সিম্পল পাস্ট ইউজ করব। দেখো কি কি ওয়ার্ড আছে, occasionally, sometimes, generally, normally, usually, seldom, often, প্রায় সময় আমি কাজটা করি। দেখো ইনডেফিনিট সেন্স, ইনডেফিনিট সেন্স, ঠিক আছে? বুঝতে পেরেছো? অর্থাৎ যেখানে ইনডেফিনিট হয়ে যাচ্ছে, ক্লিয়ার? দেখো নেভার, ইয়েস্টারডে, এভার সিন্স, আর্লিয়ার, আগো, ব্যাক, লাস্ট, দ্য ডে, দ্য আদার ডে, এগুলো সবই হচ্ছে আমাকে কিসের সেন্স দিচ্ছে, কাজটা হয়ে গেছে। পাস্ট ইনডেফিনিটের সেন্স আমাকে প্রোভাইড করছে। তাহলে দেখো আগো কথাটা মানে কি, ভালো করে দেখো, এখানে ছোট্ট একটা হিন্ট দিয়ে দিই। দেখো যদি আমি আগো ইউজ করি, আগো, আগো মানে কি, আগো মানে কি, আগো মানে তোমাকে ব্যাকওয়ার্ড চলে যেতে হবে না? তাহলে ব্যাকওয়ার্ড কোথা থেকে যেতে হবে, ব্যাকওয়ার্ড চলে যেতে হবে ফ্রম প্রেজেন্ট। 2 ইয়ার্স আগো মানে এখন হচ্ছে 2024, 2 ইয়ার্স আগো মানে কি 2022 এর কথা বলছি, তার মানে কি প্রেজেন্টের থেকে তুমি ব্যাকওয়ার্ড চলে যাচ্ছ, ব্যাকওয়ার্ড ফ্রম প্রেজেন্ট, প্রেজেন্টের থেকে তুমি ব্যাকওয়ার্ড চলে যাচ্ছ কোথায়, পাস্টে। তাহলে আগো থাকলেও আমরা কি করব, সেখানে সিম্পল পাস্ট ইউজ করব না। বোঝা গেল? তাহলে আগো হতে পারে, ব্যাক হতে পারে, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, তাহলে এগুলো সবই আমাকে পাস্টের ঘটনা ডিনোট করছে। ঠিক আছে, তো সেই সেন্সে হচ্ছে আমরা কি ইউজ করব, সেই সেন্সে হচ্ছে আমরা এদের সাথে হচ্ছে সিম্পল পাস্ট ইউজ করব, যেখানে দেখবে কিসের উপর, টাইমের উপর এমফাসাইজ করা হয়েছে। 2 মিনিট আগে কাজটা শেষ করেছি, ঠিক আছে? আই এট ম্যাঙ্গো 2 মিনিটস আগো, আমি 2 মিনিট আগে একটা ম্যাঙ্গো খেয়েছি। তাহলে এখানে দেখো আমি টাইমের উপর এমফাসাইজ করছি, যেখানে টাইমের উপর এমফাসাইজ করে দিচ্ছি তো সেখানে আমার কি হবে, সেখানে আমার হয়ে যাবে সিম্পল পাস্ট। তাহলে এই সমস্ত যদি ওয়ার্ড থাকে, অকেশনালি, সামটাইমস, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, সেলডাম, অফেন, এই কাজগুলো মানে কি প্রায় সময় করে থাকতাম এই কাজগুলো,
তার মানে কি এইগুলো থাকা মানে সেগুলো আমার কিসের সেন্স দিচ্ছে, সেগুলো আমার হচ্ছে সিম্পল পাস্টের সেন্স প্রোভাইড করছে। ক্লিয়ার? এই কি পয়েন্ট গুলো মনে রাখলে অনেকটা তোমাদের সুবিধা করে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো কিছু সেন্টেন্স লেখা আছে। আই ওয়েন্ট টু মেক্সিকো লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার দেখো টাইমের ওপর এমফাসাইজ করা আছে। আই এট আ ম্যাঙ্গো ফিউ মিনিটস এগো, দেখো টাইমের ওপর এমফাসাইজ করা আছে, টাইমের ওপর ফোকাস করা আছে, ফোকাস, হ্যাঁ এমফাসাইজ করা আছে, টাইমের উপর ফোকাস করা আছে, টাইমের উপর এমফাসাইজ করা আছে। দেখো হি হ্যাড এন এক্সাম ইয়েস্টারডে, আই মেট মাই মাদার লাস্ট মানডে। ওকে, বোঝা গেল? তার মানে এখানে আমার দেখো কোনো স্টার্ট আর এন্ড পয়েন্ট কিন্তু নেই, এখানে ইনডেফিনিট সেন্সে, ইনডেফিনিট স্টার্ট আর এন্ড পয়েন্ট যখনই কারো থাকবে না তাহলে কি ইনডেফিনিট সেন্সে ইউজ করছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আই ইউজ টু প্লে ফুটবল ইন চাইল্ডহুড, ভালো করে দেখো, ইন চাইল্ডহুড, তাহলে এগুলো সবই হচ্ছে আমার কি টাইমের উপর এমফাসাইজ করা আছে, তো সেই কারণে আমরা কি করছি না পাস্ট ইনডেফিনিট টেন্স কে ইউজ করছি। ক্লিয়ার? চলো নেক্সট চলে আসো, সিম্পল ফিউচার। তাহলে সিম্পল ফিউচার, ফিউচারে ভবিষ্যতে কোনো কাজ হবে, তাই তো? তাহলে ফিউচার, সিম্পল ফিউচারে একটা ভার্বের ফর্ম যেটা দিয়ে আমরা কি করি না উই টক অ্যাবাউট দ্যাট হ্যাভেন্ট হ্যাপেন্ড ইয়েট, এখনো পর্যন্ত হয়নি, ফিউচারে হবে, দ্যাট ইজ ইউর ফিউচার, সিম্পল ফিউচার। আই উইল লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন ল্যাঙ্গুয়েজ আমি শিখবো। ঠিক আছে, এখনো শিখে উঠতে পারিনি, হ্যাঁ তো ভবিষ্যতে শিখবো কোনো একটা সময়, তো সেটা দেখাবার জন্য দেখো আমরা সিম্পল ফিউচার ইউজ করেছি। বুঝতে পেরেছো? তো এগুলো একটু তোমরা দেখে নিও। ফিউচার ইজ ভেরি ইজি, যেগুলোর উপর এমফাসাইজ করা সেগুলো আমি বেশি ভালো করে দেখাতে চাই। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোন কাজ হচ্ছে কন্টিনিউ অবস্থায় ছিল, টেম্পোরারি অ্যাকশন, টেম্পোরারি অ্যাকশন, অ্যাকশন কি হবে টেম্পোরারি, পার্মানেন্ট নয় কিন্তু। ঠিক আছে, বুঝতে পেরেছো? অর্থাৎ সেখানে দেখো আমরা কি করব, যেটা হচ্ছে প্রায় সময়, দেখো আমি কি বললাম 7টার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি, 10টায় তোমার ওখানে পৌঁছে যাওয়ার কথা, 3 ঘন্টা ধরে আমি জার্নি করব। অর্থাৎ কোনো কাজের স্টার্ট আর এন্ড পয়েন্ট তো হয়, কিন্তু তার মাঝখানের যে সময়কাল, হ্যাঁ এখানে কাজটা কিন্তু সবসময় কি থাকে, কন্টিনিউ থাকে। যদি আমি তোমাকে ফোন করি 8টার সময়, তুমি কি বলবে আমি এখনো ট্রাভেল করছি, তাই তো? এই যে ট্রাভেল করছি তার মানে কি এটা কন্টিনিউয়াস ধরে নিতে হবে। অর্থাৎ টেম্পোরারিলি গোয়িং অন অ্যাকশন যদি কোনো কিছু থাকে, ঠিক আছে, কি বললাম টেম্পোরারিলি গোয়িং অন অ্যাকশন কে আমরা ডিনোট করি টেম্পোরারিলি গোয়িং অন অ্যাকশন, গোয়িং অন অ্যাকশন কে আমরা ডিনোট করে থাকি কি দিয়ে, আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো বা পাস্ট কন্টিনিউয়াস বলো, যাই বলো সেটা দিয়ে হচ্ছে আমরা ডিনোট করে থাকি। ক্লিয়ার? আশা করছি এটা তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট চলে আসো। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাকে সবসময় মনে রাখতে হবে, যে টেন্স, টেন্স এই কন্টিনিউয়াস, ভালো করে দেখো টেন্সে এই যে কন্টিনিউয়াস টেন্স আছে, এই যে কন্টিনিউয়াস এফেক্ট আমি তখনই বোঝাতে পারবো যখন কোনো অ্যাকশন, অ্যাকশন যখন কি হচ্ছে পারফর্ম হচ্ছে। যদি অ্যাকশনই পারফর্ম না হয় তাহলে তুমি তার কন্টিনিউয়াস এফেক্ট দেখাবে কি করে? তাহলে এখানে একটা সুন্দর ছোট কনসেপ্ট আছে যেটা তোমাকে মনে রাখতে হবে, দ্যাট ইজ ইউর স্টেটিভ ভার্ব কনসেপ্ট। স্টেটিভ ভার্ব কনসেপ্ট মানে কি? স্টেটিভ ভার্ব মানে যে ভার্বের মাধ্যমে কোনো অ্যাকশন পারফর্ম হয় না, যেটাতে স্টেট অফ বিং, আমাদের স্টেট কেমন আছে, স্টেট অফ বিং অবস্থা, স্টেট অফ বিং বুঝিয়ে থাকে। সেই স্টেট অফ বিং বোঝাবার মতো ভার্ব দেখো কত কিছু আছে, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, ডাউট, বিলিভ, অ্যাগ্রি, রিমেম্বার, হেট, লাইক, লাভ, এগুলো সবই হচ্ছে কি হিয়ার, সি, সিম, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে আমাদের স্টেটিভ ভার্ব, তাই তো? নো, কাউকে জানা, জানাটাও কি স্টেটিভ ভার্ব। ঠিক আছে, তো এই স্টেটিভ ভার্ব গুলো কি কখনো হয় যে কোনো কন্টিনিউয়াস এফেক্ট দেখা যায়? অর্থাৎ আই এম নোয়িং ইউ ফর 5 ইয়ার্স, কখনো হতে পারে? 5 বছর ধরে জানছি আর এখন জানবো না, হ্যাঁ তা তো নয়। অর্থাৎ এই স্টেটিভ ভার্ব কনসেপ্ট মানে এখানে হচ্ছে এদের সাথে কখনোই কোনো কন্টিনিউয়াস এফেক্ট দেখতে পারবে না। কন্টিনিউয়াস এফেক্ট মানে কি? বি ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের আইএনজি ফর্ম, এদের সাথে তুমি কখনোই দেখতে পাবে না। কি বললাম? বি ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের আইএনজি ফর্ম কখনোই তোমরা এখানে দেখতে পারবে না।
তাই তো, অর্থাৎ আই অ্যাম নোয়িং বলতে পারবে, দেখো আনসার আই ডোন্ট নো দ্য আনসার বলতে পারো, আই এম নট নোয়িং দ্য আনসার বলতে পারো পারো, তাহলে এটা রং আছে। শি রিয়েলি লাইকস ইউ বলতে পারো, বা শি ইজ রিয়েলি লাইকিং ইউ বলতে পারো পারো না। তার মানে এদের কোনো কন্টিনিউয়াস কি হবে না, এদের সাথে কোনো কন্টিনিউয়াস টেন্সই যাবে না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, সেটা পাস্ট কন্টিনিউয়াস হোক, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, অর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, কোনো কন্টিনিউয়াস টেন্স তুমি এদের সাথে ইউজ করতে পারবে না। দেখো he seems happy at the moment, he seems he is seeming happy at the moment হবে কি, হবে না। সিম মানে হচ্ছে হওয়া, মনে হওয়া, মনে করা, তো সিমস কি করে সিমিং হতে পারে, তাই না? বুঝতে পেরেছো তো? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে এরা জেনারেলি কখনোই কি হবে না। কেন জেনারেলি কথাটা বললাম? বিকজ এদের মধ্যেও কিছু ভার্ব আছে যাদের মধ্যে আমরা কি দেখতে পাই, এক্সেপশন দেখতে পাই। অর্থাৎ এই ভার্বের মধ্যেও কিছু ভার্ব আছে যারা অনেক সময় কি হয়, অ্যাকশন ভার্ব হিসেবেও কাজ করে, স্টেটিভ ভার্ব হিসাবে নাও কাজ করতে পারে। একটু সেন্টেন্সের সেন্স আমাকে দেখতে হবে। যদি এরা দেখো সেন্টেন্সে স্টেটিভ ভার্ব হিসেবে কাজ করছে, তাহলে এদের সাথে কোনো কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে না। আর যদি দেখো এরা অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে, দেখো এক্সেপশন বলে আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি। যেমন এই যে হ্যাভ ভার্ব, দেখো হ্যাভ যখন মেইন ভার্ব না, হ্যাভ যখন মেইন ভার্ব তখন সে কিন্তু আমাদের অনেক কিছু বুঝিয়ে থাকে। কি বুঝিয়ে থাকে? পজেশন বুঝিয়ে থাকে, হ্যাঁ পজেশন অথবা ওনারশিপ, ওনারশিপ বুঝিয়ে থাকে, মালিকানা বুঝিয়ে থাকে, আমার এটা আছে, আমার ওটা আছে, ঠিক আছে? তো সেখানে কিন্তু হ্যাভ তখন কি স্টেটিভ ভার্ব। দেখো আই হ্যাভ অ্যান ওল্ড কার, এখানে হ্যাভ দেখো মেইন ভার্ব, এন্ড মেইন ভার্ব যখন সেটা পজিশন বোঝাচ্ছে এবং সেটা স্টেটিভ ভার্ব, এর সাথে আইএনজি হবে না। আই এম হ্যাভিং আ পেন হয় কখনো না, কিন্তু যখন তুমি বলছো আই এম হ্যাভিং আ কুইক ব্রেক, আই এম হ্যাভিং মাই ডিনার, আই এম হ্যাভিং মাই লাঞ্চ, তাহলে এখানে হ্যাভিং কিন্তু স্টেটিভ ভার্ব নয়, তখন কিন্তু অ্যাকশন ভার্ব। বিকজ হ্যাভ ভার্বের অনেক মানে আছে বাবা। এখানে যেমন হ্যাভ ভার্বের মানে পজিশন বা ওনারশিপ, আর এখানে আর আমি যখন আই এম হ্যাভিং ডিনার, আই এম হ্যাভিং মাই লাঞ্চ যখন বলে দিচ্ছি, তখন হ্যাভ কিন্তু এখানে অ্যাকশন ভার্ব, তার মানে ড্রিঙ্ক করা, খাওয়া, স্পেন্ড কোয়ালিটি টাইম, এই সমস্ত সেন্স কিন্তু প্রোভাইড করে থাকে। যখনই দেখবে এরকম মানে প্রোভাইড করছে, তার মানে হ্যাভ কিন্তু ওখানে কি ভার্ব, অ্যাকশন ভার্ব, তাই তার সাথে দেখো কন্টিনিউয়াস টেন্স হয়েছে। নেক্সট দেখো ডু ইউ সি এনি প্রবলেম উইথ দ্যাট, তাকে সি যখন বলছি, ডু ইউ সি এনি প্রবলেম, তুমি কি কোনো প্রবলেম দেখতে পাচ্ছ? সি এখানে কি স্টেটিভ ভার্ব, ওপিনিয়ন। ডু ইউ সি এনি প্রবলেমস উইথ দ্যাট, এখানে স্টেট করছে, এটা ওপিনিয়ন দিচ্ছে। নেক্সট দেখো যদি আমি বলি উই আর সিইং কি স্যালারি টুমরো, তাহলে দেখো ভালো করে দেখো, আমি দেখতে যাচ্ছি, তাহলে এখানে ভিজিট করতে যায়, এখানে সিইং মানে কি, এখানে এই যে আই এম সিইং যখন করে দিচ্ছি, অর্থাৎ সি এর মানে যখন টু ভিজিটের সেন্সে ইউজ করব, তখন সেটা কিন্তু অ্যাকশন ভার্ব হয়ে যায়, এন্ড তার সাথে তুমি কন্টিনিউয়াস এফেক্ট দিতে পারো। আই এম সিইং মাই ডক্টর টুমরো, আমি আমার ডক্টরকে ভিজিট করতে যাচ্ছি, তো যখনই ভিজিটের সেন্স তুমি সি দিয়ে দেবে, তখন সেটা কিন্তু অ্যাকশন ভার্ব হয়ে যাবে এবং তার সাথে তুমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবে। দেখো দ্য কফি টেস্ট ডেলিশিয়াস, তো কফির এটা একটা স্বাদের কথা, টেস্টের কথা বলা হচ্ছে, তার স্টেটের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু একটা স্টেটিভ ভার্ব, এর সাথে কোনো কন্টিনিউয়াস টেন্স হবে না। কিন্তু ধরো কোনো রেস্টুরেন্টে গেছো, দামি রেস্টুরেন্ট, দেখবে শেফ হচ্ছে যখনই কোনো খাবার প্রিপেয়ার করে সে একটু টেস্ট করে দেখে, তো সেখানে টেস্ট করে দেখা একটা কাজ হচ্ছে, আই এম টেস্টিং দ্য স্যুপ, তারপরে আমি একটা কাজ করছি, তাহলে যখনই কাজ হবে তখনই আমার টেস্ট কি হয়ে যাবে, দেখো তখন টেস্ট হয়ে গেল অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্ব যখন এ হয়ে যাবে তখন এর সাথে তুমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবে সেন্টেন্সে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। স্টেটিভ ভার্ব কনসেপ্ট যেটা আছে, কোন ভার্ব স্টেটিভ ভার্ব হিসাবে কাজ করছে, কোন ভার্ব অ্যাকশন ভার্ব হিসাবে কাজ করছে, এগুলো কিন্তু একটু আইডিয়া নিতে হবে। যদি না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু টেন্সে প্রবলেম হতে পারে। চল নেক্সট পাস্ট কন্টিনিউয়াসও সেম, পাস্টে কোনো অ্যাকশন কোনো একটা সময় হচ্ছে কন্টিনিউ ছিল, তো সেটা বোঝাবার জন্য দেখো আমরা কি করতে পারি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো তোমরা ভালো করে দেখে নিতে পারো যে কোনো একটা সময় আমরা সেই কাজটাকে কন্টিনিউ করতাম,
ঠিক আছে, পাস্টে কোনো একটা সময় সেই কাজটা কন্টিনিউ থাকতো, তো সেটা বোঝাবার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। ওকে, চলো ইউজেস গুলো ভালো করে দেখে নাও যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করব। এক নম্বর দেখো দিয়ে দিয়েছি, ইউজ টু ডেসক্রাইব কন্ডিশন দ্যাট এক্সিস্টেড ইন দ্য পাস্ট। কোনো একটা সময় ওই পার্টিকুলার কন্ডিশনটা কি ছিল, কন্টিনিউ ছিল, তো সেটা বোঝাবার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। can also be used to describe something that was happening continuously in the past when another action is interrupted। এটা ভালো করে বুঝতে হবে যে কোনো একটা সময় কি হতো, কোনো একটা সময় ওই কাজটা কন্টিনিউ ছিল এবং তার মাঝখানে একটা ছোট্ট অ্যাকশন তাকে ইন্টারাপ্ট করে দিয়েছে। তো আমি বলছিলাম যে আমি রান্না করছিলাম, সেই সময় আমার বাবা এসে উপস্থিত হলো, যে বাবা এসে উপস্থিত হওয়া দ্যাট ইজ শর্ট অ্যাকশন, আর কাজটা কন্টিনিউ ছিল 2 ঘন্টা ধরে, দ্যাট ইজ লং অ্যাকশন। লং অ্যাকশনটাকে বোঝাবার জন্য আমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, পাস্ট কন্টিনিউয়াস, আর যে শর্ট অ্যাকশনটা হয়ে গেল সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে লিখে দেবো। গট মাই পয়েন্ট? নেক্সট চলে আসো, ইট ক্যান অলসো রেফার আ হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট। পাস্টে কোনো একটা হ্যাবিট ছিল যেটা এখন আর আমি কি করি না, এখন আর কন্টিনিউ করি না, তো সেটা বোঝাবার জন্য কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। দ্য সান ওয়াজ শাইনিং এভরি ডে দ্যাট সামার। সামারের সময় হচ্ছে সূর্য কি করতো, খুব চকমক করতো। এবার ভালো করে বুঝে দেখো, এই সামার কি আর আসবে না? অবশ্যই পরের বছর আসবে। তার মানে কি, আমি কিন্তু স্টার্ট আর এন্ড বলতে পারছি না, কিন্তু আমি একটা সার্টেন সময় তোমাকে দেখিয়ে দিলাম, যে সময়টাই হচ্ছে সূর্য ঝলমল করতো, পাস্টে করতো, তাহলে পাস্টে কোনো একটা সময় কন্টিনিউ ছিল, সেটা বোঝাবার জন্য দেখো পাস্ট কন্টিনিউয়াস ইউজ করেছি। As I spoke, the children were laughing at my cleverness. কোনো একটা সময় হাসছিল, ঠিক আছে। নেক্সট, I was making dinner when she arrived। এটাই বলতে চাইছিলাম, দেখো I was making dinner, তাহলে দেখো ডিনার বানানোর কাজটা মোটামুটি তো আমাকে 1-2 ঘন্টা টাইম দিতে হবে, তার মানে 1 থেকে 2 ঘন্টা তো আমার কাজটা কন্টিনিউ ছিল, বুঝতে পারলে? এটা তার মানে কি হয়ে গেল, এটা লং অ্যাকশন। আর শর্ট অ্যাকশন কোনটা হয়ে যাবে দেখো, when she arrived, তাহলে she arrived এটা কিন্তু শর্ট অ্যাকশন। when she arrived that is your short action। আর এই শর্ট অ্যাকশনকে দেখাবার জন্য তোমরা কি ইউজ করে দিলে, পাস্ট ইনডেফিনিট, বুঝতে পারলে? তাহলে এরকম যদি কোনো ঘটনা থাকে যে একটা ঘটনা কন্টিনিউ থাকতে থাকতে আর একটা ঘটনা হয়ে গেছিল পাস্টে, তো সেটা দেখাবার জন্য যেটা লম্বা ঘটনা, যেটা অনেকক্ষণ ধরে ডিউরেশনে চলছিল, সেটাকে লেখো পাস্ট কন্টিনিউয়াসে। যেটা ছোট ঘটনা সেটাকে তোমাকে লিখতে হবে পাস্ট ইনডেফিনিটে। ক্লিয়ার? নেক্সট চলে আসো, দেখো at 6 o'clock I was eating dinner। ছটার সময় আমি ডিনার করতাম, ঠিক আছে, I was eating dinner। তাহলে এটা পাস্টে কোনো একটা সময় হ্যাবিচুয়াল অ্যাকশন ছিল বা রিপিটেড অ্যাকশন ছিল, তো সেটা বোঝাবার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, পাস্ট কন্টিনিউয়াসের ইউজ করতে পারি। আর এই লং অ্যাকশন, লং অ্যান্ড শর্ট অ্যাকশন, এটা ভালো করে দেখে রাখবে যে লং অ্যাকশন মানে যেটা অনেকক্ষণ ধরে ডিউরেশন নিয়ে কাজটা পাস্টে হচ্ছিল, সেটা দেখাবার জন্য পাস্ট কন্টিনিউয়াস। আর যেটা শর্ট অ্যাকশন, মাঝখানে একটা হঠাৎ করে একটা কাজ হয়ে গিয়ে সেই কাজটাকে ইন্টারাপ্ট করে দিল, বাট ওটা ছোট্ট ক্ষণের জন্য, অল্প ক্ষণের জন্য ঘটনা, সেটা দ্যাট ইজ ইউর শর্ট অ্যাকশন, এবং সেটাকে লিখতে হবে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টে। এই জিনিসটা একটু ভালো করে কিন্তু দেখতে হবে। ওকে, চলো নেক্সট চলে আসো, ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ ফিউচারের কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে ওই কাজটা কন্টিনিউ অবস্থায় থাকবে, এটা ভালো করে দেখে নাও। The future continuous tense is generally used to represent an event or action that is happening at the certain period of time। A point of time, কোন একটা ফিউচারের পয়েন্ট অফ টাইমে ওই কাজটা কন্টিনিউ হতে থাকবে ফিউচারে, সেটা বোঝাবার জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। দেখো, he will be watching TV from lunch with until dinner। লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত টিভি দেখতে থাকবে, এখনো দেখেনি, একটা সার্টেন টাইম বলে দিয়েছে যে লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত দেখতে থাকবে, তাহলে সেটা এখনো কাজটা এখনো শুরু হয়নি, ভবিষ্যতে হবে, তো সেটা দর্শাবার জন্য দেখো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি, ঠিক আছে। দে উইল বি প্রমোটিং হার টু ম্যানেজার অন মানডে। মানডে এখনো আসেনি, তাকে ম্যানেজার করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে দেখো ফিউচারের অ্যাকশন
হ্যাঁ ফিউচারের অ্যাকশন যেটা ওই সময় কন্টিনিউ থাকবে, তো সেটা সার্টেন একটা টাইম দিয়ে দিয়েছে দেখো মানডে, সেটা বোঝাবার জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস ইউজ করছি। ঠিক আছে, দেখো হি উইল বি স্টাডিং ফর দ্য টেস্ট অল নাইট, সারা রাত ধরে সে কি করবে, স্টাডি করতে থাকবে, সারা রাত ধরে পড়তে থাকবে। পড়তে থাকার কাজটা এখনো শুরু হয়নি, বাট যে কাজটা সারা রাত ধরে চলবে, একটা তোমাকে সার্টেন টাইম দিয়ে দিয়েছে এবং তার মধ্যে কাজটা কন্টিনিউ থাকবে, সেটা বোঝাবার জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করছি। ক্লিয়ার, বোঝা গেল? চলো পরবর্তী পেজে যাই। দেখো ইউজেস ভালোভাবে দিয়ে দিয়েছি। ডিনোট অ্যান অ্যাকশন দ্যাট টেকস প্লেস ইন আ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার টু কম্পেয়ার বিটুইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ফিউচার আর প্রেজেন্টের মধ্যে যদি কম্পেয়ার করতে হয়, ধরো এখন তার সে গরিব, কিন্তু হতেই পারে আগামীকালে সে আরো ভালো পজিশনে থাকবে। তার মানে কি প্রেজেন্টের সিচুয়েশনের সাথে ফিউচারের সিচুয়েশনে যখন কম্পেয়ার করব, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, তো তখন কিন্তু আমরা এটা বলবো কি দিয়ে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলবো। দেখো এখানে দেখো এই দেখো মোহনা will not be sleeping at the time, ঠিক আছে, I will be watching the new movie along with my sister at 8:30। এটা তো সার্টেন পিরিয়ড অফ টাইমে একটা কোনো কাজ কন্টিনিউ থাকবে। According to the plan, he will be meeting at the park at around 11 am এ কি হবে, সে হচ্ছে পার্কে মিট করবে সবার সাথে, according to the plan। ঠিক আছে, the judges will be announcing the winners of the competition at 5 PM on Tuesday। তাহলে কোনো একটা সার্টেন টাইমে এই কাজটা অ্যানাউন্সিং এর কাজটা চলতে থাকবে, তো সেটা বোঝাবার জন্য হচ্ছে কি করেছি আমরা, আমরা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। to indicate that there is more than one action taking place at the same point of time in future। একটা পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে ফিউচারে কোনো একটা কাজ, একেরও বেশি কাজ হচ্ছে কি থাকবে, কন্টিনিউ থাকবে। তো সেটা বোঝাবার জন্য কিন্তু কি করতে পারি আমরা, সেটাও বোঝাবার জন্য আমরা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট চলে আসো। এবার যেটা বোঝাবার, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, ভালো করে বোঝো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি বলেছি, এখানেও দুটো টাইম ফ্রেম জুড়বে, অর্থাৎ পাস্টের কোনো ঘটনার অ্যাকশন আমি প্রেজেন্ট পর্যন্ত আনতে চাইছি, তাহলেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। এটা 1 নম্বর পয়েন্ট, ভালো করে মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট যখন করছি, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে অনেক অনেক তোমাদের মধ্যে পার্থক্য এসে যায়, বা তোমরা অনেক জিনিস হচ্ছে মুখস্থ করে ফেলো। এটা যদি মুখস্থ না করতে হয়, সেটা আমি ভালোভাবে তোমাদের বোঝাবার চেষ্টা করব। একটু মাথা ঠান্ডা করে এই জিনিসগুলো বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে মোটামুটি বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট যা বোঝাচ্ছি পাস্ট পারফেক্টও তাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও যা বোঝাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও তাই। ব্যাপারটা প্রেজেন্ট আর পারফেক্টের, প্রেজেন্ট আর পাস্টের ব্যাপার। পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসকে আগে ভালো করে বুঝতে হবে, তবেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি যদি বলি দেখো, I have been knowing him, ভালো করে বোঝো, I have been knowing him for 5 years। ঠিক আছে, আর নেক্সট আমি বললাম I have known him for 5 years। এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝে নাও, আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না। দেখো I have been knowing him for 5 years আর I have known him for 5 years, এই যে দুটো সেন্টেন্স লিখেছি, এই দুটো সেন্টেন্সে ভালো করে বুঝতে হবে যে কোনটা ঠিক আছে, কোনটা ঠিক আছে, কোনটা ঠিক আছে। I have been knowing him for 5 years or I have known him for 5 years। এই দুটো সেন্টেন্সের মধ্যে সবাই চোখ বন্ধ করে কি বলে দিতে পারবে যে have been knowing হবে না। কেন হবে না? একটু আগেই তো ম্যাম আমরা পড়ে এলাম যে নো, নো হচ্ছে কি, নো হচ্ছে স্টেটিভ ভার্ব, নো হচ্ছে স্টেটিভ ভার্ব, আর স্টেটিভ ভার্ব থাকলে আমরা তার সাথে কোনো কন্টিনিউয়াস দেখাতে পারি না, তাই তো?
আমরা কোনো কন্টিনিউয়াস এফেক্ট দেখাতে পারি না, তাই তো? বুঝতে পেরেছো? তার মানে এখানে কি হলো, এখানে কিন্তু আমরা কি দেখাতে পারবো না, কোনো কন্টিনিউয়াস এফেক্ট কিন্তু এখানে দেখাতে পারবো না, তাই তো? তার মানে এখানে আমার কি হলো, এই সেন্টেন্সটা হয়ে গেল কারেক্ট। আই হ্যাভ নোন হিম ফর 5 years। যদি আমি এখানে বলতাম আই হ্যাভ নোন হিম ফর 5 years, এখানে কি আমার জানার কাজটা শেষ হয়ে গেছে? ভালো করে বোঝার চেষ্টা করো। আই হ্যাভ নোন হিম ফর 5 years, আমি তাকে 5 বছর ধরে চিনি, তো তাকে চেনার কাজটা কি আমার শেষ হয়ে গেছে? অ্যাকশন কি কমপ্লিট হয়ে গেছে? না, এমন তো নয়। আমি বলেছি 5 বছরের, দেখো সময়কালটা শেষ হয়েছে, যে 5 বছর ধরে আমি তাকে চিনি, তাই তো? 5 বছর ধরে আমি তাকে চিনি, হতেই পারে এরপরে 6 বছর 7 বছর তাকে চিনবো, কাজটা কিন্তু কন্টিনিউ আছে বাবা, ভালো করে বোঝো। অ্যাকশন এখানে কন্টিনিউ, অ্যাকশন কিন্তু এখানে কন্টিনিউ, অ্যাকশন কমপ্লিট হয়নি, এখানে টাইম পিরিয়ডটা কমপ্লিট হচ্ছে। 5 বছর চিনেছি, এরপরে আবার 6 বছরে চিনবো, আবার 7 বছর চিনবো, বুঝতে পেরেছো? গট মাই পয়েন্ট? এখানে কি হচ্ছে, এখানেই হচ্ছে আমাকে ভালো করে বুঝতে হবে যে আমি এখানে এখনো পর্যন্ত চেনার কাজটা চলছে, ঠিক আছে? এখনো আমি চিনতে পারি, তাকে নাও চিনতে পারি। এখানে কিন্তু ক্লিয়ার করে বলেনি যে অ্যাকশন শেষ হয়ে গেছে কিনা। অ্যাকশন কি শেষ হয়ে গেছে এখানে? না, আমি তো তাকে চিনতেও পারি না, আমি তাকে চিনতেও পারি, আমি তাকে ফিউচারে চিনতে পারি, কোনো তো অসুবিধা নেই। গট মাই পয়েন্ট? তাহলে যেখানে দেখবে যে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সাথে যখন আমাকে কি ডিউরেশন মেনশন করে দিচ্ছে, টাইমের ডিউরেশন মেনশন করে দিচ্ছে, তার মানে বুঝে নিতে হবে অ্যাকশন ওখানে এখনো কমপ্লিট হয়নি। তো অনেকের প্রবলেম থাকে বা অনেকে মুখস্থ করে নাও যে প্রেজেন্ট পারফেক্ট মানেই কি না, প্রেজেন্ট পারফেক্ট মানেই হচ্ছে যেখানে অ্যাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এখানে মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অনেক সময় অ্যাকশন কিন্তু কমপ্লিট হয় না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তো হয় না, প্রেজেন্ট পারফেক্ট তো অ্যাকশন কমপ্লিট হয় না কখনো। কখন হয় না? যখন তার সাথে ডিউরেশন মেনশন করে দেয়, ফর 5 years, ফর 10 years, ফর 3 years। গট মাই পয়েন্ট? বুঝতে পেরেছো? প্রেজেন্ট পারফেক্ট বলো বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, দুটোই দেখো একে অপরের সাথে ইন্টারচেঞ্জেবল হবে, ঠিক আছে? যদি আমরা ডিউরেশন অফ টাইম মেনশন করে দিই, কি বললাম দেখো, আমি আর একটা সেন্টেন্স লিখি তাহলে বুঝতে পারবে। চলো এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে আমি আরো একটা সেন্টেন্স লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো I have been living in Kolkata for 31 years, ঠিক আছে? আর লিখলাম I have lived in Kolkata for 31 years। দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য আছে? I have lived in Kolkata for 31 years, I have been living in Kolkata 31 years, তাই তো? এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? আমাকে বুঝতে হবে দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে। তোমরা মুখস্থ করে নাও যে হ্যাঁ এখানে তো প্রেজেন্ট পারফেক্ট আছে, মানে অ্যাকশন কমপ্লিট, এখন আর থাকি না, আগে থাকতাম, এরকম ব্যাপার কি কোনো কিছু বোঝাতে হয়েছে? দুটো আগে ভালো করে বোঝো, এই দুটো সেন্টেন্সে কোনো ভুল নেই, দুটো সেন্টেন্সের মিনিং এও কোনো পার্থক্য নেই, ভালো করে বোঝো। I have been living in Kolkata for 31 years এর কোনো মিনিং এর পার্থক্য নেই। এই সেন্টেন্সটা তুমি যদি এইভাবে লিখে দাও I have lived in Kolkata for 31 years, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে কি এখানে দেখো for 31 years এটা ডিউরেশন অফ টাইম লেখা আছে, ডিউরেশন অফ টাইম যখনই লেখা থাকবে তখনই বুঝতে হবে তোমাকে যে এরা একে অপরের ক্ষেত্রে কি হবে ইন্টারচেঞ্জেবল,
ঠিক আছে, এর মানে কি এখনো আছি, তাই তো? অনেকে কি বলবে, বেশিরভাগ জন বলবে না চলে গেছি। যদি আমি চলে যেতাম, এখানে অ্যাকশন যদি কমপ্লিট হয়ে যেত, তাহলে আমি কি বলতাম, I lived in কলকাতা for 30 years। যদি আমার কাজ শেষ হয়ে যেত, আমি চলে যেতাম অন্য কোথাও, তাহলে এখানে I lived হয়ে যেত বাবা। আমি বোঝাতে চাইছি এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? কারণ এখানে দেখো ডিউরেশন অফ টাইম লেখা আছে। কি বললাম? ডিউরেশন অফ টাইম লেখা আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট, মোটামুটি জেনে রাখো পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস দুটোই একে অপরের সাথে ইন্টারচেঞ্জেবল হবে, একে অপরের জায়গায় ইউজ করতে পারবে যদি সেখানে ডিউরেশন অফ টাইম মেনশন করা থাকে। যেমন ফর 30 ইয়ার্স, ফর 31 ইয়ার্স। ডিউরেশন আমরা জানি, ডিউরেশন অফ টাইম আমরা ফর দিয়ে বোঝাই, আর পয়েন্ট অফ টাইম আমরা সিন্স দিয়ে বোঝাই। দুটোর পার্থক্য বুঝতে পেরেছো? ডিউরেশন অফ টাইম আমরা ফর দিয়ে বোঝাই, সিন্স আমরা হচ্ছে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে বোঝাই। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কি দেখলাম, যে যদি আমরা দেখি কি, যদি আমরা দেখি ডিউরেশন অফ টাইম অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, ডিউরেশন অফ টাইম যখন অ্যাড করে দিচ্ছি, তখন সেখানে পারফেক্ট ইউজ করো কি পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করো, দুটোই তোমাকে সেম মানে দেবে, একে অপরের সাথে ইন্টারচেঞ্জেবল হবে। ওকে, বোঝা গেল? তার জন্যই তুমি ওই নো এর জায়গায় দেখো, নোয়িং এর জায়গায় নো করে দিতে চেয়েছিলে, যে আই হ্যাভ নোন হিম ফর 3 ইয়ার্স। এটা ঠিক হবে, তাই তো? কেন ঠিক হবে? বিকজ নোয়িং আমরা করতে পারবো না, নো হচ্ছে স্টেটিভ ভার্ব, আর যেহেতু ফর 3 ইয়ার্স, ফর 5 ইয়ার্স লেখা আছে ডিউরেশন অফ টাইম, আর ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে আমরা একে অপরের সাথে যখন দুটো ইন্টারচেঞ্জেবল, তো সেই কারণেই স্টেটিভ ভার্বের সময় তুমি তখন ওখানে কি লিখে দিতে চাইছিলে, ওখানে তখন লিখে দিতে চেয়েছিলে, পেরেছিলে প্রেজেন্ট পারফেক্ট কে, তখন কিন্তু কন্টিনিউয়াস ওখানে লেখোনি, তাই তো? তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, যে বি ভার্বের সময় কন্টিনিউয়াস লিখলাম না কেন, কারণ ওখানে বি ভার্ব তো আমরা জানি যেটা তো স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্বের সাথে তো কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। তো তার জন্য তুমি ফট করে কি করলে, যে যেখানে লিভিং নোয়িং ছিল সেখানে তুমি নোন করে দিলে। কেন করতে পারলে একটু ভেবে দেখো। এই জন্যই করতে পারলে কারণ ওখানে ডিউরেশন অফ টাইম দেওয়া ছিল, যেখানে ডিউরেশন অফ টাইম মেনশন থাকবে ফর 3 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, ফর 31 ইয়ার্স, তো সেখানে কিন্তু দুটো ইন্টারচেঞ্জেবল হবে। প্রেজেন্ট পারফেক্ট লেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখো, কি পাস্ট পারফেক্ট লেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখো। পাস্ট পারফেক্টের ব্যাপারটা আলাদা, আমি পরে আসছি। তো এটাতে কোনো পার্থক্য নেই, প্রেজেন্ট পারফেক্ট লেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখো, কেউ কেটে দেবে না, কারণ দুটো সেম মিনিং দিচ্ছে। কেন? এখানে ডিউরেশন অফ কি লেখা আছে, ডিউরেশন অফ টাইম কে মেনশন করা আছে, ঠিক আছে? পারফেক্ট লিখলে কমপ্লিট বোঝাবে, আর পারফেক্ট কন্টিনিউয়াস লেখালে কন্টিনিউইটি বোঝাবে অ্যাকশনের, ঠিক আছে? এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে টাইম ডিউরেশনটা কি হচ্ছে। এবার দেখো সিন্স এর সাথে কি হবে। এবার দেখো সিন্স যদি মেনশন করা থাকে, চলো সিন্স যদি মেনশন করা থাকে কি হবে এটা একটু দেখে নি। এটা একটু মুছে দিই, দাঁড়াও। এবার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যদি সিন্স থাকে তাহলে ব্যাপারটা কি করব, পরের ক্ষেত্রে না একে অপরের সাথে চেঞ্জ করে নিলাম, অসুবিধা নেই। এবার যদি সিন্স থাকে তখন আমরা কি করব, সিন্সের সাথে কি করব, ধর একটা এক্সাম্পল দেখে নি। আগে এক্সাম্পল দেখাচ্ছে, এগুলো ভালো করে তোমরা একটু চেক করো। যদি সিন্স থাকে, হ্যাঁ, সিন্স মানে কি পয়েন্ট অফ টাইম, এখানে তো কোনো ডিউরেশন বোঝায় না, তাই এর কি কোনো তুমি কমপ্লিটনেস দেখাতে পারবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে সিন্স এর সাথে কি পারফেক্ট টেন্স তখনই তুমি ইউজ করতে পারবে যখন সেটা রেজাল্ট তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? ধরো আমি বললাম I have been teaching English since 2020। ধরো এটা সময় দিয়ে দিলাম, সিন্স পয়েন্ট অফ টাইম দিয়ে দিলাম, I have been teaching English since 2020। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো ভালো করে বোঝো,
যে আমি যদি এবার বলি I have taught thousands of students, ভালো করে দেখো, I have taught thousands of students since 2020। এবার দেখো দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমি কিন্তু এখানে আর ডিউরেশন অফ টাইম লিখিনি, আমি এবার কিন্তু পয়েন্ট অফ টাইম লিখেছি সিন্স 2020। ভালো করে দেখো, তাহলে এই দুটো কিন্তু মিনিং এবার কি আছে, ডিফারেন্ট আছে। কিন্তু এবার কিন্তু দুটোর মিনিং কিন্তু সেম নেই আর, বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে কি হচ্ছে, আই হ্যাভ বিন টিচিং, এখানে কোনো রেজাল্ট নেই। দেখো আমি টিচ করে চলেছি, কোনো রেজাল্ট নেই। এখানে কোনো রেজাল্ট আমি মেনশন করি, দেখো নো রেজাল্ট, হ্যাঁ 2020 থেকে পড়াচ্ছি কিন্তু নো রেজাল্ট আছে, কোনো রেজাল্টে পৌঁছায়নি। মানে কি, এখানে কিন্তু যে অ্যাকশনটা যতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি তার কোনো রেজাল্ট নেই আমার কাছে। যখনই কোনো রেজাল্ট থাকবে না তখন আমরা সেটাকে কি লিখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখেছে। দেখো রেজাল্টে পৌঁছায়নি তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু নিচেতে দেখো আই হ্যাভ টট থাউজেন্ডস অফ স্টুডেন্ট, মানে কি আমি যে পড়াচ্ছি সেখানে দেখো আমার রেজাল্ট একটা পেয়ে গেছি। আর রেজাল্ট কি, থাউজেন্ড অফ স্টুডেন্ট হচ্ছে আমার রেজাল্ট। তার মানে কি এখানে অ্যাকশন যে যতটুকু কমপ্লিট হয়েছে তার রেজাল্ট আমার কাছে হাতে চলে এসছে। আর যখনই এরকম রেজাল্ট মেনশন করা থাকবে তখন তুমি সেখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে, কারণ সেখানে তুমি একটা রেজাল্ট পেয়ে গেছো অবধির আগে, মানে যতক্ষণ তুমি পড়িয়েছো তার মধ্যে রেজাল্ট পেয়ে গেছো। হতেই পারে এরপরে যখন আরো পড়াবে আরো থাউজেন্ডের জায়গায় আরো 50,000 আরো লাখ লাখ স্টুডেন্ট বাড়তে থাকবে। রেজাল্টে যখনই আমি পৌঁছে যাব কোনো অ্যাকশনের রেজাল্টে তখনই সেখানে আমার কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। এটা কখন হবে, যখন পয়েন্ট অফ টাইমের প্রশ্ন আসবে। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমার তখন রেজাল্টের দিকে তাকাতে হবে। যদি রেজাল্ট মেনশন থাকে লিখবো সেটাকে প্রেজেন্ট পারফেক্টে, আর যদি রেজাল্ট মেনশন না থাকে, যেখানে কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না, সেখানে কন্টিনিউয়াসে লিখে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি দেখো যে ডিউরেশন অফ টাইম আছে তাহলে একে অপরের সাথে ইন্টারচেঞ্জেবল হবে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার জন্য তার মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আমাকে বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্টে যখন আমরা কি দেখবো, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সময় ডিউরেশন অফ টাইম লেখা আছে, হ্যাঁ না হচ্ছে পয়েন্ট অফ টাইম লেখা আছে। তার উপর গল্প আমার সাজবে যে কোথায় প্রেজেন্ট পারফেক্ট হবে, কোথায় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে সিন্সের সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তখনই ইউজ করব যখন সেটা রেজাল্ট দিয়ে দেবে। রেজাল্ট যদি না দেয় তাহলে সিন্সের সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এই হচ্ছে আমার গল্প, যেটা আমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে তখনই ইউজ করব যখন সেটা রেজাল্ট দিয়ে দেবে। যেমন এখানে দেখো রেজাল্ট দিয়ে দিয়েছে, 1000 স্টুডেন্ট পড়িয়ে নিয়েছি। ঠিক আছে, ধরো কেউ 2010 থেকে কোনো রাইটার লিখছে 50টা নোবেল লিখে ফেলেছে, তার মানে কি 50টা নোবেল হচ্ছে তার রেজাল্ট। তখন তুমি কি লিখবে, যে হ্যাজ রিটেন লিখবে, তাই তো। আর হ্যাজ বিন রাইটিং কখন হবে, যখন তার রেজাল্ট আমি জানি না, কিন্তু সিন্স 2020 থেকে সে লিখতে শুরু করে দেবে, সে লিখে চলেছে। তার মানে কি রেজাল্ট হাতে আসেনি, তার মানে সেটা কন্টিনিউ আছে। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে দুটোর মধ্যে এই পার্থক্য। রেজাল্ট আসলে প্রেজেন্ট পারফেক্ট, রেজাল্ট না আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু ভালো করে দেখে রেখো। আর যেখানে দেখছি ডিউরেশন অফ টাইম দেওয়া আছে, ডিউরেশন অফ টাইম যখন দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট হোক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোই আমরা ইউজ করতে পারবো, ইন্টারচেঞ্জেবল হবে যখন ডিউরেশন অফ টাইম মেনশন করা থাকবে। হোয়াট মাই পয়েন্ট, এটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে যে ডিউরেশন অফ টাইম যখনই মেনশন হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট হোক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, দুটোকেই আমরা
ইউজ করতে পারবো সেন্টেন্সে। এটা যেন সবসময় মাথায় আমাদের থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এর রিজন বা মেন পার্থক্য প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোতেই সিন্স আর ফরের ইউজ হয়। তো দুটোর মধ্যে বাঁচার উপায় হচ্ছে এটা। অনেকে মনে হয় অ্যাকশন তো কমপ্লিট হয়ে যাচ্ছে, সবসময় যে অ্যাকশন কমপ্লিট হচ্ছে তার কিন্তু কোনো মানে নেই। এই যে যখনই এই যে ডিউরেশন অফ টাইম কে মেনশন করে দিচ্ছে, কখনোই অ্যাকশন কমপ্লিট বোঝাবে না, কখনোই বোঝাবে না, অ্যাকশন ইনকমপ্লিট বোঝাবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্টের কোনো ঘটনার এফেক্ট আমি প্রেজেন্টে বর্তমান রাখতে চাইছি, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব, 1 নম্বর। 2 নম্বর আমি কি দেখলাম, যে ডিউরেশন অফ টাইম হোক বা পয়েন্ট অফ টাইম হোক, দুটো ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারবো। কন্ডিশন ইজ দ্যাট যখনই পয়েন্ট অফ টাইম হবে, তখন যদি আমি সেই পয়েন্ট অফ টাইমের সাথে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে চাই, তাহলে সেখানে আমাকে রেজাল্ট শো করতে হবে, যে কোনো না কোনো একটা রেজাল্ট ওই কাজের মাধ্যমে পেয়ে গেছি, ঠিক আছে? তো সেটা তখন আমরা কি করব, তার সাথে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব আমরা সেন্টেন্সে। চলো এখানে দেখো অনেক ইউজেস লেখা আছে, হ্যাঁ? তো সেই ইউজেস গুলো একটু ভালোভাবে আমাদের দেখে নিতে হবে। দেখো আনকমপ্লিট অ্যাকশন দ্যাট ইজ এক্সপেক্টেড টু বি ফিনিশ, তার মানে কি কমপ্লিট অ্যাকশন না হলেও আমরা সেটা প্রেজেন্ট পারফেক্টে দেখাতে পারবো, ঠিক আছে? সমস্ত ইউজেস আমি লিখে দিয়েছি উইথ এক্সাম্পল, ভালোভাবে কিন্তু দেখে নিতে হবে। দেখো the professor has taught here for 2 decades, that is duration of time, and এখানে তুমি কি লিখতে পারবে, এখানে তুমি কিন্তু ইন্টারচেঞ্জেবল করতে পারবে, অর্থাৎ professor has taught or professor has been teaching, দুটোই হবে ইন্টারচেঞ্জেবল, বিকজ এখানে ডিউরেশন অফ টাইম আছে, দুটোই ইন্টারচেঞ্জেবল হবে। যদি দিয়ে দিত যে প্রফেসর হ্যাজ টট থাউজেন্ডস অফ স্টুডেন্ট, থাউজেন্ডস অফ স্টুডেন্ট, ধরো আমি লিখে দিলাম থাউজেন্ডস অফ স্টুডেন্টস, হ্যাঁ এখানে লিখলাম সিন্স 2009, 2009 থেকে, তাহলে কিন্তু এটা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এটা আর হবে না। ওকে, তো এইভাবে কিন্তু জিনিসগুলো একটু মনে রাখতে হবে, তাহলে কিন্তু আসল তোমরা পার্থক্য পেয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট হোক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যদি এদের সাথে ডিউরেশন লিখি, যদি এদের সাথে ডিউরেশন লিখি, টাইম ডিউরেশন কে মেনশন করে দিই, মনে রাখতে হবে অ্যাকশন এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে? আর যদি ডিউরেশন না মেনশন করে লিখি, অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, ব্যাস এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার? আশা করছি একটু ভালোভাবে তোমরা বারে বারে জিনিসটা রিপিট করো, তাহলে আশা করছি তোমাদের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার হবে অনেকটা। নেক্সট চলে আসো পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট পারফেক্ট ইজ টোটালি ডিফারেন্ট, অর্থাৎ পাস্ট অফ পাস্ট, পাস্ট অফ পাস্ট কে আমরা পাস্ট পারফেক্ট বলে দিই। আমি বাড়ি পৌঁছাবার আগে আমার পার্সেলটি বাড়ি পৌঁছে গেছিল, মানে আমি বাড়ি পৌঁছেছিলাম, এটা তো পাস্ট, তারও আগে পার্সেলটি বাড়ি পৌঁছে গেছে, তাহলে পাস্টের ও পাস্টের ঘটনাকে রিলেট করার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। আর মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, যখনই আমরা সেন্টেন্সে ইউজ করব বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাই হোক, যখনই আমরা সেন্টেন্সে ইউজ করব তাকে রিলেট করতে হবে, অর্থাৎ রিলেট করে আমাকে কি করতে হবে, তার সাথে আর একটা ঘটনা বলতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে এই ঘটনাটার আগে এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? পাস্ট পারফেক্ট হোক ফিউচার পারফেক্ট হোক, মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট মানে কি পাস্টের ও পাস্টের ঘটনা, তো সেটাকে রিলেট করতে হলে আরো একটা তোমাকে ঘটনাকে দেখাতে হবে অ্যাসপেক্ট অফ রিলেশন হিসাবে, যে এই ঘটনার আগে এটা ঘটেছে, তাহলে সেখানে আমরা কি ইউজ করতে পারবো, পাস্ট পারফেক্ট ইউজ করতে পারবো, ঠিক আছে? দেখো we can use the past perfect shows the order of two past events, একটা আগের ঘটনা
যেটা সব থেকে আগে ঘটেছে, তার মানে সেটা ফার্স্ট ইভেন্ট, তাহলে ফার্স্ট ইভেন্টটাকে লেখো পাস্ট পারফেক্টে। আর যেটা পরের ঘটনা মানে সেকেন্ড ইভেন্ট, তো সেই সেকেন্ড ইভেন্টকে লেখো শুধু সিম্পল পাস্টে, অর্থাৎ V2 ইউজ করে সিম্পল পাস্ট এটা। ঠিক আছে, চলো এক্সাম্পল দেখো, I had written articles on various topic before he came। বিফোর হি কেম, সে আসার আগে আমার নানা রকম আর্টিকেলস লেখা হয়ে গেছিল, এটা আমার ফার্স্ট অ্যাকশন। তাহলে ফার্স্ট অ্যাকশন যেহেতু, তার জন্য দেখো আমরা এটা লিখেছি কি হ্যাড রিটেন, তাই তো পাস্ট পারফেক্টে লিখেছি। আর যেহেতু এটা সেকেন্ড অ্যাকশন, তাই সেকেন্ড অ্যাকশনের জন্য আমরা সিম্পল পাস্ট ইউজ করেছি। ঠিক আছে, তো এই হচ্ছে নানা রকম এক্সাম্পল লেখা আছে, ভালোভাবে কিন্তু দেখতে হবে যে প্রত্যেকটা দেখো আমরা রিলেট করেছি, প্রত্যেকটা রিলেট করেছে। দেখো দে হ্যাড প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড বিফোর ইট স্টার্টেড রেন, বৃষ্টি শুরু হয়েছিল এবং তার আগে থেকেই তারা ক্রিকেট খেলছিল, মানে তার আগে পাস্টেরও আগের ঘটনা, তাই পাস্ট অফ পাস্ট সেটা বোঝাবার জন্য পাস্ট পারফেক্ট। আর তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তার মানে এটা সেকেন্ড অ্যাকশন, আর সেকেন্ড অ্যাকশনের জন্য আমরা ইউজ করেছি সিম্পল পাস্ট। ওকে, বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে। নেক্সট চলে আসো, ফিউচার পারফেক্ট কখন ইউজ করব না, ফিউচার পারফেক্ট তখনই ইউজ করব যখন একটা অ্যাকশন ফিনিশড হবে আর একটা অ্যাকশন একটা সার্টেন টাইমে, যখন কোনো একটা অ্যাকশন ফিউচারে, ফিউচার পারফেক্ট মানে কি, ফিউচারে কোনো একটা ধরো 7টা একটা টাইম দেওয়া আছে, তো এই টাইমের আগে কোনো ঘটনা যখন কি হবে, দেখো ভালো করে দেখো, used to say that an event was finished before a certain time or before another event। 7টার আগে, ধরো 7টায় আমি বাড়ি পৌঁছাবো, তার আগে হচ্ছে তোমাকে বাড়ি পৌঁছে যাওয়া উচিত। তার মানে কি, আমি তো বাড়ি পৌঁছাবো একটা সার্টেন টাইমে 7টার সময়, তার আগে তোমার এই কাজটা হয়ে যাওয়া উচিত ফিউচারে। তো সেটা বোঝাবার জন্য আমরা দেখো ফিউচার পারফেক্ট ইউজ করেছি। তাহলে যেটা আমরা ফিউচার পারফেক্ট হচ্ছে কখন ইউজ করব, যখন সার্টেন টাইমে অথবা কোনো একটা ইভেন্টের আগে ফিউচারে কোনো একটা ইভেন্ট হয়ে যাবে, তখন সেটা আমরা ফিউচার পারফেক্টে কি করব, সেটাকে ডেসক্রাইব করব। দেখো we use to future perfect tense to say an event was finished before a certain time or before another event। একটা ইভেন্টের আগে একটা ইভেন্ট ফিউচারে শেষ হবে, একটা সার্টেন টাইমের আগে একটা ইভেন্ট শেষ হবে। ঠিক আছে, তো সেটা বোঝাবার জন্য আমরা ফিউচার পারফেক্ট ইউজ করছি। দেখো I expect I will have finished my painting। আমি এক্সপেক্ট করছি আমি আমার পেন্টিংটাকে ফিনিশ করে ফেলবো কখন, বিফোর দ্য আর্ট কালেক্টর অ্যারাইভস। তার মানে এখানে একটা ইভেন্ট দিয়েছে যে আর্ট কালেক্টর আসার আগে আমি আমার কি কাজটা শেষ করে ফেলবো, আঁকাটা শেষ করে ফেলবো। তাহলে কোনো একটা ইভেন্টকে রিলেট করে বুঝিয়েছি, সেটা হওয়ার আগে আমি এটা করে ফেলবো। এটা বোঝাবার জন্য আমরা কি করেছি, দেখো ফিউচার পারফেক্ট ইউজ করেছি। ঠিক আছে, উইথ এক্সাম্পল দেওয়া আছে, ভালো করে কিন্তু দেখে নিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি তো তোমাদের কি করলাম না, প্রেজেন্ট পারফেক্টের সাথে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমাদের বুঝিয়ে দিয়েছি, তাই তো। তা দেখো I have been waiting for 3 hours, ডিউরেশন অফ টাইম। তো ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, বারবার বলে দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট লেখো বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখো, মোটামুটি ইন্টারচেঞ্জেবল হবে। কিন্তু যদি পয়েন্ট অফ টাইম লেখা থাকে, ভালো করে বারবার এটা মাথায় তোমাদের ঢুকিয়ে দিতে চাইছি, পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে যেটা সিন্স দিয়ে লেখা থাকবে, আর যেটা সিন্স দিয়ে লেখা থাকবে, দেখো এই যে সিন্স জানুয়ারি, ন্যান্সি হ্যাজ বিন টিচিং অ্যাট স্কুল সিন্স জানুয়ারি, এখানে কিন্তু ইন্টারচেঞ্জেবল হবে না। কেন হবে না, বিকজ এখানে দেখো পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, আর এই পয়েন্ট অফ টাইমের মধ্যে যে অ্যাকশন হয়েছে তার কোনো রেজাল্ট নেই। রেজাল্ট কি হবে, রেজাল্ট কিন্তু জিরো, রেজাল্ট নেই কোনো। আর যেখানে রেজাল্ট নেই সেখানে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। আর যদি আমি এখানে বলতাম ন্যান্সি হ্যাজ বিন টিচিং থাউজেন্ডস অফ স্টুডেন্টস অ্যাট দ্য স্কুল সিন্স জানুয়ারি, তাহলে এখানে একটা রেজাল্ট পাওয়া গেল যে হাজারো স্টুডেন্টকে পড়িয়ে ফেলেছে, তাই তো জানুয়ারি থেকে। তাহলে এখানে যখন রেজাল্ট পেয়ে গেলাম, তখন কিন্তু এই হ্যাজ বিন টিচিং লিখলে হবে না, তখন তোমাকে লিখতে হবে হ্যাজ টট। ঠিক আছে, তাহলে ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারচেঞ্জেবল করতে পারি,
প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে। বাট পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কন্ডিশন একটাই, যদি রেজাল্ট দেখতে পাই তাহলে সেটা লিখবো প্রেজেন্ট পারফেক্টে, যদি রেজাল্ট না দেখতে পাই তাহলে লিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটুকু পার্থক্য যদি তোমাদের মাথায় বাবা ঢুকে যায়, কোনো ভুল হবে না যদি এই রিলেটেড কোনো প্রশ্ন তোমার কাছে এসে থাকে। ওকে, চলো দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্টেও কোনো একটা কি হবে, দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রেফার টু আ ভার্ব টেন্স that we use to express an action that began in the past and continue up another point of কি past। তাহলে পাস্টের কোনো একটা সময় শুরু হয়েছে, কন্টিনিউ ছিল, এন্ড পাস্টের কোনো একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত সেটা কি ছিল, সেই পর্যন্ত সেটা ছিল, কন্টিনিউ ছিল সার্টেন পয়েন্ট পর্যন্ত। পাস্টেই কোনো ঘটনা শুরু হয়েছে এবং পাস্টেই কোনো একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত সেই ঘটনাটা কন্টিনিউ ছিল, যা ছিল সেটা পাস্টেই হয়ে গেছে, তার এফেক্ট আর প্রেজেন্টে আসেনি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব সেন্টেন্সে, ঠিক আছে। আর মনে রেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন আমরা সেন্টেন্সে ইউজ করব, এটাকেও বাবা রিলেট করতে হবে, এটাকেও কি করতে হবে, রিলেট করতে হবে। দেখো এখানে কি লিখেছি, হি হ্যাড বিন ইটিং সিরিয়াল আউট অফ দ্য বক্স when that walked into the room। ভালো করে দেখো, when that walked into the room, তার মানে এই কাজটা পরে হয়েছে, দ্যাট ইজ সেকেন্ড অ্যাকশন। আর এই অ্যাকশনের আগেও একটা পাস্টে অ্যাকশন, এরও পাস্টে একটা অ্যাকশন কন্টিনিউ অবস্থায় ছিল, তাহলে এটা ফার্স্ট পাস্টের অ্যাকশন যেটা কি ছিল, কন্টিনিউ অবস্থায় ছিল। ভালো করে দেখো, সে বক্স থেকে সিরিয়াল খেতে থাকছিল, তার বাবা যতক্ষণ না রুমে ঢুকলো, তার মানে বাবা রুমে ঢোকার আগে থেকে কাজটা কন্টিনিউ ছিল। হোয়াট মাই পয়েন্ট, তাহলে দেখো একটা ইভেন্ট দিয়ে, পাস্টের ইভেন্ট দিয়ে আরেকটাকে রিলেট করছি, আর যাকে রিলেট করছে যে ফার্স্ট অ্যাকশন সেটা কন্টিনিউ ছিল, এটা বোঝাবার জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করেছি সেন্টেন্সে। ক্লিয়ার? তাহলে পয়েন্টগুলো যদি একটু ভালোভাবে বাবা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু টেন্সের কোনো গন্ডগোল তোমাদের হবে না। যে পয়েন্টগুলো বললাম একটু ভালোভাবে সেই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। যদি মনে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো গন্ডগোল হবে না। ইনডেফিনিট কোথায় হবে, পারফেক্ট কোথায় হবে, পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় হবে, সেটা বোঝাবার জন্য। ওকে, ক্লিয়ার হলো? এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে ইনডেফিনিট মানে কোথায় শেষ কোথায় শুরু কিছুই বুঝতে পারছি না, তো দ্যাট ইজ এই সাইনটা, এটাই ইনডেফিনিট, তাই তো। আর যখন পারফেক্ট হয়ে যাচ্ছে মানে কি, 7টা থেকে 8টা পর্যন্ত ক্লাস নিচ্ছি, তার মানে এখানে আমি টাইমকে লিমিট করে দিচ্ছি। লিমিটেড মানে সেটা হচ্ছে কমপ্লিটেড সেন্স পাচ্ছে, সেখানে হয়ে যাবে পারফেক্ট। পারফেক্ট। এবার দেখো 7টা থেকে 8টা পর্যন্ত যে ক্লাস নেবো তার যে মাঝের সময়টা, তার মাঝে কাজটা কি থাকবে, কন্টিনিউ। যখন কন্টিনিউ থাকবে তখন সেটা কন্টিনিউয়াস টেন্স দিয়ে বোঝাবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার থাকে বাবা তাহলে কোনো অসুবিধা হবে না। টেন্সের ইউজেস আর স্ট্রাকচার তো ভালোভাবে বুঝিয়ে দিলাম যে স্ট্রাকচার কখনো মুখস্থ করতে হয় না, দুটো স্ট্রাকচার মনে রাখো, ইজিলি তোমাদের কাছে কি হয়ে যাবে, বোধগম্য হয়ে যাবে, কখনো স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। এবার টেন্স কি হবে, টেন্স কিন্তু একটু ভালোভাবে, যেটা আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, এটা তোমরা ভালোভাবে রিভিশন দিও এবং প্র্যাকটিস করো, তাহলে দেখতে পাবে যে টেন্স শুধু একা টেন্স থেকে প্রশ্ন আসে না, ভার্বের এরর, টেন্সের এরর একসাথে মিলিয়ে এখন প্রশ্ন করছে। তো এটা যদি ক্লিয়ার থাকে অবশ্যই তোমরা আনসার করতে পারবে। দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে।